আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসিয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি রয়্যাল এডুকেশনের এফবি পেজ থেকে। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আজকে আমরা যারা আমাদের এবারের এইচএসসি পরীক্ষার্থী তাদের জন্য একটা এক্সক্লুসিভ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা জানো এর আগে আমরা প্রথম হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ হিসাব বিজ্ঞান পরিচিতি সেই অধ্যায়ের আমরা সৃজনশীল প্রশ্নের সাজেশন সলভ করিয়েছি। পাশাপাশি আমরা ওই অধ্যায়ের রিলেটেড যত ধরনের এমসিকিউ আছে সেই এমসিকিউর বিস্তারিত সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ হিসাবের বৈষম্য এবং ব্যাংক সমন্বয় বিবরণী অর্থাৎ তৃতীয় অধ্যায়, এই দুইটা টপিকসের যেহেতু হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল আলোচনা শেষ, আজকে শুধু এমসিকিউ সলভ করাবো। পাশাপাশি ব্যাংক সমন্বয় বিবরণীর এমসিকিউ প্লাস সিকিউ দুইটা বিষয় সমাধান করাবো। আজকের এই একটা ক্লাসে তোমরা একসাথে ইনশাল্লাহ 10 থেকে 15টা এমসিকিউ কমন পাবা এই দুইটা অধ্যায় থেকে। সো আজকে যে এমসিকিউ সলভিং আমাদের যে সেকেন্ড ক্লাস, সেই ক্লাসে সবাই যুক্ত হয়ে যাও, কারণ এই ক্লাসের মাধ্যমে তোমরা প্রথম অধ্যায়ের মতো দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ে A to Z অ্যাকাউন্টিং এমসিকিউ সলভ পাবা। আর এই সলভগুলা অর্থাৎ আমাদের এই ক্লাসটা করার পরে ইনশাল্লাহ তোমাদের আর কোনো ধরনের পড়াশোনা করার দরকার নাই, জাস্ট ক্লাসটা একবার করবা, পাশাপাশি জাস্ট কথাগুলো মাথায় রাখবা, পরীক্ষার হলে যাবা, ইনশাল্লাহ দেখবা A to Z তোমাদের কমন পড়ে গেছে। সো সবাইকে আমি রিকোয়েস্ট করবো খুব দ্রুতই আমাদের লাইভে যুক্ত হয়ে যাও, যাতে করে আমরা এখনই ক্লাসটা শুরু করতে পারি। আর আরেকটা বিষয় রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে তোমাদের সাথে যদি তোমাদের বন্ধুবান্ধব থাকে সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য একটু রিকোয়েস্ট করে দাও। সবাই যাতে লাইভে যুক্ত থেকে ক্লাসটা উপভোগ করতে পারে সেই সুযোগ সবাইকে একটু করে দাও। আমি একটু সবাইকে মেনশন করে দিতে চাই যাতে করে আমাদের লাইভে সবাই চলে আসো। আর আজকের ক্লাসটা ইনশাল্লাহ আমাদের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুব ইফেক্টিভ একটা ক্লাস হতে যাচ্ছে। সো সবাইকে আমি রিকোয়েস্ট করব, তোমরা যেখান থেকে ক্লাসটা দেখছো, হ্যাঁ, সবাই একটু ক্লাসে যুক্ত হয়ে যাও। ওকে, তো আমরা আর দেরি না করে আমরা ক্লাসে চলে যাব। ক্লাসের শুরুতেই আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে আমাদের প্রথম যে এমসিকিউ, সেই এমসিকিউটা। এখন দেখো এই যে প্রথম এমসিকিউ, এই এমসিকিউটা কি বলা আছে দেখো, যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনে ডেবিট ও ক্রেডিট উভয় দিকে লিপিবদ্ধ করা হয় তাকে কি বলে? শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি হিসাব বিজ্ঞানে ডেবিট ও ক্রেডিট উভয় দিকে লেখা হয় বা কোনো একটা লেনদেনকে দুইটা পক্ষে লিপিবদ্ধ করা হয়। হিসাব বিজ্ঞানের যে নীতি বা যে ধারণা বা যে ভিত্তি, সেই ভিত্তিটাকে কি বলা হয়? অবশ্যই দুতরফা দাখিলা পদ্ধতি। তোমরা সবাই জানো যে হিসাব বিজ্ঞানের একমাত্র আধুনিক এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। আর এই দুতরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি কিন্তু আবার ভাইয়া লেনদেন। তোমরা এই বিষয়টাও একটু খেয়াল রাখবা। তাহলে আমি যদি বলি হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি, তাহলে অ্যান্সার হবে দুতরফা দাখিলা পদ্ধতি। আবার যদি বলা হয় এই দুতরফা দাখিলা পদ্ধতির মূল ভিত্তি কি, তাহলে হবে লেনদেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। আর এই যে ডেবিট ও ক্রেডিট দুইটা পক্ষে যে আমরা লেনদেনগুলোকে লিপিবদ্ধ করি, সেটা মূলত কার জন্য? এই দুতরফা দাখিলা পদ্ধতি বা ডাবল এন্ট্রি সিস্টেমের জন্য। ক্লিয়ার? আশা করি এই এমসিকিউতে কারো কোনো প্রবলেম নাই। এই এমসিকিউটা ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছ? ওকে, আমরা এটা যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা চলে যাব আমাদের দ্বিতীয় এমসিকিউতে। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, সবাই সবার জায়গা থেকে বন্ধুবান্ধবদের একটু মেনশন করে দাও, সবাইকে ক্লাসটা শেয়ার করে দেখার সুযোগ করে দাও, যাতে করে এই ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের এইচএসসি প্রস্তুতিতে এক ধাপ এগিয়ে যেতে পারো। সেই চেষ্টাটা ইনশাল্লাহ আমাদের থাকবে। আর আমি একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে অবশ্যই তোমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করবা। আর আমাদের এই গ্রুপে বা এই পেজে ক্লাসগুলো করার পর তোমাদের ইনশাল্লাহ অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট বা আদার্স যে সাবজেক্টগুলো আছে কমার্সের, সেগুলোতে আর কারো কোনো প্রবলেম হবে না। তোমরা ফ্রিতেই তোমরা পেইড ভার্সনের একটা কোর্স আসলে পেয়ে যাচ্ছ। সো সবাইকে একটু রিকোয়েস্ট করবো যে তোমরা একটু পার্টিসিপেন্ট বাড়াবা। হ্যাঁ, দ্বিতীয় যে প্রশ্নটা আমাদের আছে, দেখো দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা প্রদানকারী হিসাবটিকে কি বলে? আমি একটু জানতে চাই তোমাদের কাছে, যারা সুবিধা প্রদান করে তাদেরকে কি বলে? কারণ আমরা এর আগে জেনেছি যে দুতরফা দাখিলা পদ্ধতি আসলে কি। এখন আমরা জানবো যারা সুবিধা প্রদান করে তাদের কি বলে বা সুবিধা গ্রহণ করে। খেয়াল করো, এই যে হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি,
এই পদ্ধতিতে আমাদের একটা কথা হচ্ছে প্রত্যেকটা লেনদেনে কমপক্ষে কয়টা পক্ষ থাকবে? কমপক্ষে দুইটি পক্ষ থাকবে। হ্যাঁ, কমপক্ষে কয়টি পক্ষ থাকবে? দুইটি পক্ষ। এক পক্ষকে আমরা বলি হিসাবের বাম পাশ, যেটাকে আমরা বলি হচ্ছে ডেটর বা ডেবিট, আরেক পক্ষকে আমরা বলি ক্রেডিট। এখন একটা বিষয় খেয়াল করো, এই যে ডেবিট কখন হয়, কখন ক্রেডিট হয়? তাহলে যখন সুবিধা গ্রহণ করা হয়, এই সুবিধা গ্রহণকারীর হিসাবটা হচ্ছে ডেটর বা ডেবিট হয়। তাহলে সুবিধা গ্রহণকারী হিসাব কি হবে? সুবিধা গ্রহণকারী হবে ডেবিট। আর যদি কোনো কারণে সুবিধা প্রদান করা হয়, তাহলে সুবিধা প্রদান করলে হয় ক্রেডিট। যখন আমরা জাবেদা বা ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করি, তখন আমরা এই টেকনিকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে থাকি। সো আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি যে দুতরফা দাখিলা পদ্ধতি বা হিসাব বিজ্ঞানের একমাত্র বৈজ্ঞানসম্মত পদ্ধতি বা বৈজ্ঞানিক পদ্ধতি, অথবা হিসাব বিজ্ঞানের আমাদের যে ডেবিট ও ক্রেডিট লিপিবদ্ধকরণের যে পদ্ধতি, সেটাকে বলা হয় দুতরফা দাখিলা পদ্ধতি। এই পদ্ধতিতে এক পাশে আমাদের কি হয়? সুবিধা গ্রহণকারীর হিসাব হয়, আরেক পাশে সুবিধা প্রদানকারীর হিসাব হয়। সুবিধা গ্রহণকারীর হিসাব হবে ডেবিট আর সুবিধা প্রদানকারীর হিসাব হবে ক্রেডিট। আশা করি তোমরা প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। তাহলে সুবিধা প্রদানকারীর হিসাবটা কি হতে যাচ্ছে? অবশ্যই ক্রেডিট হবে। ক্লিয়ার? আশা করি এটা এর বেশি আলোচনা করার দরকার নাই। এবার দেখো, দুতরফা দাখিলা পদ্ধতি ব্যবস্থায় প্রতিটি ডেবিট দাখিলার একটি সমপরিমাণ ক্রেডিট দাখিলা থাকবে, একটি সমপরিমাণ ডেবিট দাখিলা থাকবে, একটি ডেবিট ও ক্রেডিট দাখিলা থাকবে, কোনো কোনো ক্ষেত্রে ক্রেডিট দাখিলা নাও থাকতে পারে। এটার কি কথা? এই কথাটার মেইন কথা কি? আমরা সবাই জানি যে দুতরফা দাখিলা পদ্ধতিতে একটু আগেই বলছিলাম, একটি সমপরিমাণ ডেবিটের জন্য ঠিক একই রকমভাবে সমপরিমাণ ক্রেডিট থাকবে। সো সঠিক উত্তর হচ্ছে ক। এবার আমরা চলে যাব আমাদের 4 নাম্বার প্রশ্নে। সেখানে আসো যে দুতরফা দাখিলা পদ্ধতির একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। কারণ কি? কারণ এখানে হচ্ছে 3টা কথা বলা আছে। এতে বিজ্ঞানের সূত্র প্রয়োগ করা হয়, এতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে প্রতিটি লেনদেন লিপিবদ্ধ করা হয়, এতে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। বলো, তোমরাই বলো, এটার অ্যান্সার কি হতে পারে? এটার অ্যান্সার কি দুইটাই হতে পারে, না তিনটাই হতে পারে, না একটা হতে পারে? অবশ্য এখানে যেহেতু এটা একটা বহুপদী প্রশ্ন, সেক্ষেত্রে এখানে একটা অপশন নাই, তোমরা বুঝতে পেরেছ। এখানে আছে 1 ও 2। 1 কি আসলে হতে পারে? একটু চিন্তা করে দেখো তো, এতে বিজ্ঞানের কি কোনো সূত্র? আমাদের হিসাব বিজ্ঞান যদিও একটা আমাদের হিসাবের সাথে বিজ্ঞানটা আছে, আসলে এটা কিন্তু বিজ্ঞান না। তার মানে এখানে কি বিজ্ঞানের কোনো সূত্র প্রয়োগ করা হয়? কখনোই না। কিন্তু এতে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লেনদেন লিপিবদ্ধ করা হয়, পাশাপাশি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। সুতরাং সঠিক উত্তর হবে 2 ও 3। হ্যাঁ, এটা 3 হবে, 2 ও 3। তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে? অবশ্যই গ। ক্লিয়ার কিনা বলো তো? এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী এমসিকিউতে। এই এমসিকিউটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দুতরফা দাখিলা পদ্ধতিতে কি হয় একটু আসেন যে আমরা অপশনগুলো দেখি। সুবিধা গ্রহণকারী ডেবিট, সুবিধা গ্রহণকারী ক্রেডিট, সুবিধা প্রদানকারী ক্রেডিট। তাহলে একটু আগে এটা আলোচনা করে ফেলেছি যে সুবিধা গ্রহণ করলে ডেবিট হবে, প্রদান করলে ক্রেডিট হবে। সঠিক উত্তর হবে 1 ও 3। সো আমরা এটা জানি, এটা নিয়ে আসলে অত ডিটেলস কথা বলার এখন আর দরকার নাই। তাহলে এই যে এমসিকিউগুলো আমরা দেখছি, খুব মজা লাগতেছে না বলো তো? এবার আমাদের পরবর্তী যে এমসিকিউটা আছে, আমরা সেটাতে চলে যাচ্ছি। এখন একটু কমেন্ট করে তোমরা একটু জানাও তো যে এমসিকিউ যে সলভ হচ্ছে তোমাদের কাছে খুব ইজি মনে হচ্ছে না? এই এমসিকিউ তো এর আগে তোমাদের কাছে খুব প্যারাদায়ক মনে হতো। এমসিকিউ কিভাবে করব আমরা বুঝতেছি না, বা এই সমস্যা ওই সমস্যা। আশা করি আজকের ক্লাসের পর এমসিকিউ নিয়ে তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না, থাকার কথা না। যদি এরপরেও কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আশা করি অ্যাকাউন্টিং এমসিকিউ আমরা জাস্ট 15 দিনের মধ্যে টোটাল এমসিকিউটা তোমাদেরকে গুছিয়ে দিতে চাই। সেজন্য দরকার হচ্ছে তোমাদের আন্তরিকতা। সো সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই ক্লাসে একটু রেসপন্স বাড়াবেন। ওকে, আমরা এবার চলে যাব আমাদের পরবর্তী এমসিকিউটাতে, যেখানে প্রশ্নটা হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি কী? দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি কী? খেয়াল করবা, দাতা এবং গ্রহীতা দুইটা পক্ষ থাকবে। অবশ্যই এই কথাটা সত্য। দাতার হিসাব ডেবিট এবং গ্রহীতার হিসাব ক্রেডিট হবে, এই কথাটাও সত্য। এরপর হচ্ছে দাতার হিসাব যে দেয় তার হিসাব তো ডেবিট হবে না, ডেবিট অঙ্ক সর্বদা ক্রেডিট অঙ্কের সমান হবে। তাহলে সঠিক উত্তর কী হতে পারে বলেন তো? আপনারাই বলেন। এই অ্যান্সারটা দিচ্ছি, আমি অ্যান্সার বলেই দিয়েছি, তারপরেও আমি জাস্ট জানতে চাচ্ছি তোমাদের কাছে।
যদিও আমি উত্তর বলে দিয়েছি, আমি জাস্ট তোমাদের কাছে জানতে চেয়েছি যে এটা কি হবে। এই যে 1 এবং 3, কারণ দাতার হিসাব তো ডেবিট হবে না, দাতার হিসাব হবে ক্রেডিট আর গ্রহীতার হিসাব হবে ডেবিট। সো এটা তো হচ্ছেই না, আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। তাহলে 1 এবং 3 আমাদের কোথায় আছে? খতে। এই টাইপের এমসিকিউগুলো আমাদের কিন্তু এইচএসসি পরীক্ষাতে খুব বেশি আসে। ওকে, এই বহুপদী এমসিকিউগুলোতে কিন্তু ভুল করার সম্ভাবনা বেশি থাকে, সেজন্য সবাইকে রিকোয়েস্ট করব এই এমসিকিউগুলোকে একটু ভালোভাবে দেখবা। এবার আসেন আমাদের পরবর্তী যে এমসিকিউ, দ্রুততর দাখিলা পদ্ধতির সুবিধা। ভাইয়া, দ্রুততর দাখিলা পদ্ধতির সুবিধা কি? আমরা জানি এটা হিসাব বিজ্ঞানের একমাত্র বিজ্ঞানসম্মত পদ্ধতি। এটা একটা, এখানে পূর্ণাঙ্গ হিসাবগুলোকে সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়। এই হিসাবগুলো অবশ্যই গাণিতিকভাবে নির্ভুল হয় এবং এই দুতরফা দাখিলা পদ্ধতির হিসাবের মাধ্যমে আমরা কি করতে পারি বলেন তো? কি করতে পারি বলেন তো? অবশ্যই সঠিকভাবে আমাদের আয় ব্যয় বা লাভ ক্ষতি নির্ণয় করতে পারি। তাহলে আমরা একটু দেখব এখানে কি আছে অপশানে। এখানে হচ্ছে এটা একটা পূর্ণাঙ্গ হিসাব, অবশ্যই পূর্ণাঙ্গ হিসাব। এটা একটা গাণিতিক নির্ভুলতা কাজ করে, কারণ দুই পাশে যদি আমরা সমান রাখতে চাই বা সমানভাবে লিপিবদ্ধ করি তাহলে গাণিতিক হিসাবটা কি হয়? নির্ভুল হয়। অবশ্যই আয় ব্যয় বা লাভ লোকসান নিরূপণ করা যায়। সো 1, 2, 3, তিনটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমাদের অপশান হবে গ। ক্লিয়ার? এই এমসিকিউগুলা আমরা এতক্ষণ যেটা আলোচনা করতেছিলাম যে দ্রুততর দাখিলা পদ্ধতি থেকে মোটামুটি এই টাইপের এমসিকিউগুলাই আসবে, এর বাইরে আসলে তেমন এমসিকিউ আসার সুযোগ নাই। আমি সবচাইতে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি। এখানে আমাদের 8 নাম্বার যে এমসিকিউগুলা, হ্যাঁ, সেখানে একটা কথা বলা আছে, ক্রেডিট হয় কখন? এখন আসো ক্রেডিট বা ডেবিটের যে বিষয়টা আমরা আলোচনা করেছি, আমরা সবাই একটা বিষয় একটু দেখে নিই যে আমাদের হিসাবে এই যে দ্রুততর দাখিলা পদ্ধতি আমাদের দুইটা হিসাব ছিল, মনে আছে? একটা হচ্ছে কি ডেবিট, আরেকটা হচ্ছে ক্রেডিট। এখন একটু খেয়াল করবেন, ডেবিট আর ক্রেডিট যে বিশ্লেষণ করেছি, আমি বলছি সুবিধা গ্রহণকারী ডেবিট, প্রদানকারী হচ্ছে ক্রেডিট। আর আধুনিক পদ্ধতিতে এই ডেবিটের মধ্যে আমাদের সাধারণত দুইটা হিসাব থাকে, ব্যয় এবং সম্পদ। আর ক্রেডিটে থাকে 3টা হিসাব, সেটা হচ্ছে আয়, দায়, মালিকানা সত্ত্ব। মাথায় রাখবেন, একটু জাস্ট আমি সংক্ষেপে আলোচনা করতেছি, যদিও এটা নিয়ে আমাদের পরবর্তীতে হিসাবের ক্লাসে দুর্দান্ত একটা আলোচনা থাকবে। এই যে ব্যয় এবং সম্পদ, খেয়াল করবেন, এই ব্যয় এবং সম্পদের স্বাভাবিক ব্যালেন্স কি ভাইয়া? ডেবিট। এবং আয়, দায়, মালিকানা সত্ত্ব, এটা স্বাভাবিক ব্যালেন্স কি ভাইয়ারা? ক্রেডিট। এখন একটু খেয়াল করবেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, এই যে ব্যয় এবং সম্পদের স্বাভাবিক ব্যালেন্স ডেবিট হচ্ছে, তার মানে স্বাভাবিক ব্যালেন্স যে পাশে থাকবে এটা বাড়লে সেই পাশেই থাকবে। তার মানে ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হবে। আমি আবারও বলছি, ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেলে কি হবে ভাইয়া? ডেবিট হবে। ঠিক, যদি এটা বৃদ্ধি পেলে কি হয়? ডেবিট হয়। তার মানে এই দুইটা জিনিস যদি কখনো কমে যায় তখন উল্টা হবে, অর্থাৎ তার ক্রেডিট হবে। তার মানে ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এবং হ্রাস পেলে ক্রেডিট। এখন মনে রাখবেন, এই যে ডেবিটের বিপরীত লিঙ্গ হচ্ছে ক্রেডিট, অর্থাৎ ডেবিট যে পাশে থাকবে ক্রেডিট তার বিপরীত পাশে থাকবে। যে হিসাবগুলো ডেবিট হবে তার বিপরীত হিসাবগুলো ক্রেডিট হবে। অর্থাৎ এটা হচ্ছে দা কমলার সম্পর্ক, তুমি যে পাশে থাকবা আমি তার বিপরীত পাশে থাকবো। ওকে, জাস্ট রিভার্স। এখন একটা বিষয় খেয়াল করবা, এই যে ডেবিটের মধ্যে আমরা কাকে দেখলাম? ব্যয় এবং সম্পদ। এই দুইটা স্বাভাবিক ব্যালেন্স ডেবিট ছিল, খেয়াল করবেন। আর তার মানে এই দুইটা যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে, আর যদি কোনো কারণে হ্রাস পায় তখন এটা কি হবে? ক্রেডিট হবে। এখন আসেন, ঠিক আয়, দায়, মালিকানা সত্ত্বের ক্ষেত্রে কাহিনীটা কি? কাহিনীটা তার বিপরীত। ব্যয় আর সম্পদের কথা চিন্তা করেন তো, একটু চোখ বন্ধ করে জাস্ট চিন্তা করেন, আপনি দেখবেন ব্যয় আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, তার মানে আয়, দায়, মালিকানা সত্ত্ব তার বিপরীত। সো এটা বৃদ্ধি পেলে ক্রেডিট। তার মানে আয়, দায় এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে কি হয়? ক্রেডিট। ওই যে আমি বলছি, কোনো একটা জিনিসের স্বাভাবিক ব্যালেন্স যেটা, সেটা বাড়লে তাই হয়। আবার কোনো একটা জিনিসের স্বাভাবিক ব্যালেন্স যেটা হবে তার অস্বাভাবিক ব্যালেন্স হবে তার বিপরীতটা। সো এখানে বোঝা যাচ্ছে আয়, দায়, মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট, কিন্তু যদি কোনো কারণে কমে যায়
বা হ্রাস পায় তখন সেটা হয়ে যায় ডেবিট। ক্লিয়ার কিনা? এখন এটাকে অনেকে ছন্দ আকারে বা টেকনিক্যালি শেখায়। কীভাবে শেখায় দেখেন, এই যে ব্যয় আর সম্পদ, এটাকে জাস্ট সংক্ষেপে সম্পদের স, ব্যয়ের ব, জাস্ট দুইটা অক্ষর নেয়। তাহলে কি হচ্ছে, সব ডেবিট। আর এই যে এখানে আয় দায় মালিকানা সত্ত্ব, এখানে প্রত্যেকটা প্রথম অক্ষর নেয় আ দম, অর্থাৎ আতে আয়, দতে দায়, মতে মালিকানা সত্ত্ব। অনেকে মজা করে বলে সব ডেবিট আদম ক্রেডিট। তাহলে তুমি চাইলে এই টেকনিকটা অবলম্বন করেও এটা মনে রাখতে পারো। তবে আমার কথা হচ্ছে টেকনিক বা ট্রিক্স মনে রাখার চেয়ে তুমি বেসিক জিনিসটা ডেভেলপ করলে খুব বেশি ভালো হবে, সেজন্য আমি ডিটেলস আলোচনা করে দিয়েছি। এখন এই প্রশ্নের উত্তর কি হবে, ক্রেডিট কি হয়, ক্রেডিট কখন হবে? আমরা তো জানি ব্যয় সম্পদ ডেবিট বাড়লে ডেবিট হবে, তার মানে ব্যয় সম্পদ কমলে ক্রেডিট হতে পারে। আবার ক্রেডিটের ক্ষেত্রে কি বললাম, আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট, সেটা বাড়লে ক্রেডিট হবে, কমলে ডেবিট হবে। এখন দেখেন তো, এখানে আসেন, ব্যয় বৃদ্ধি পেলে কি হয় বলেন তো? ব্যয় বৃদ্ধি পেলে তো ডেবিট, কারণ ব্যয় আর সম্পদের স্বাভাবিক ব্যালেন্স ডেবিট, সো এটাকে আমরা নিতে পারবো না। দায় হ্রাস পেলে, খেয়াল করেন তো দায় কোথায় আছে, এই যে ক্রেডিট পাশে, আয় দায় মালিকানা সত্ত্ব বাড়লে কি হয়, ক্রেডিট, এই যে আমি প্লাস চিহ্ন দিয়েছি। এখন তার মানে দায় হ্রাস পেলে কি হবে, ডেবিট, কিন্তু আমাদের তো ক্রেডিট চেয়েছে, সো এটাও ডেবিট হবে, এটাও নিতে পারবো না। তাহলে এটাও ডেবিট, এটাও ডেবিট। এবার আসেন লাস্ট, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে, ওই যে দায়ের যে গতি মালিকানা সত্ত্বের একই গতি, অর্থাৎ আয় দায় মালিকানা সত্ত্ব বা আদম হ্রাস পেলে কি হবে, অবশ্যই ডেবিট। তার মানে ক্রেডিট অপশন কিন্তু এখনো এই তিনটার মধ্যে একটাও নাই, পাচ্ছি না। তার মানে বোঝা যাচ্ছে হচ্ছে প্রথমটা। এবার আসেন ব্যাখ্যা যান। সম্পদ হ্রাস পেয়েছে, ভাইয়া দেখেন তো, ব্যয় আর সম্পদ বাড়লে কিন্তু ডেবিট বলেছি, আর কমলে কি হবে বলেছি, তার বিপরীত দিকে চলে যাবে, অর্থাৎ ক্রেডিট হবে। তার মানে ব্যয় এবং সম্পদ যদি কোনো কারণে হ্রাস পায় সেটা ক্রেডিট, সো ক্রেডিট হয় মানে হচ্ছে আমাদের সম্পদ হ্রাস পেয়েছে। সঠিক উত্তর ক্লিয়ার? আশা করি এর চেয়ে ডিটেলস আলোচনা আপনারা খুব কম সময় পেয়েছেন। এই আলোচনাটুকু আপনাদের জন্য খুব বেশি ইফেক্টিভ এবং খুব বেশি গুরুত্বপূর্ণ একটা আলোচনা ছিল। আশা করি বুঝতে পেরেছেন। একই সাথে আমরা হিসাবের একটা আইডিয়া পেয়ে গেছি যে আমাদের হিসাব 5 প্রকার, ওই 3 প্রকার হচ্ছে আমাদের ক্রেডিট পাশে, আর 2 প্রকার হচ্ছে আমাদের ডেবিট পাশে, অর্থাৎ ব্যয়, আয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। ওকে, এবার আসেন প্রাপ্ত চেক প্রত্যাখ্যাত হলে, প্রাপ্ত চেক প্রত্যাখ্যাত হলে কোনটি বৃদ্ধি পাবে? এটা একটু জটিল বা একটু উপরের দিকের আলোচনা, সেক্ষেত্রে আমি একটু বলবো যে অবশ্যই আপনারা এটার একটু অ্যান্সার দেন। আমি জাস্ট আপনাদের কমেন্টটা দেখতে চাচ্ছি, এটা খুবই ব্যাখ্যা দিব, আমি অবশ্যই ব্যাখ্যা দেব, হ্যাঁ। তবে আপনারা একটু রেসপন্স করেন, আমি জাস্ট আপনাদের রেসপন্স কম পাচ্ছি, আমি চাচ্ছি আপনারা একটু ভালোভাবে রেসপন্সটা করেন। মনে রাখেন, প্রাপ্ত চেক প্রত্যাখ্যাত হলে নিচের কোনটি বৃদ্ধি পাবে? সঠিক উত্তর আপনারা এটার মধ্যে যে কোনো একটা দিবেন, হ্যাঁ। তবে এটাকে একটু বোঝার জন্য আমরা আগে একটা বিষয় বুঝবো, এই যে প্রাপ্ত চেক প্রত্যাখ্যানের যে বিষয়টা, তাহলে প্রাপ্ত চেক প্রত্যাখ্যান কখন হবে? আগে তো আমাকে চেকটা পাইতে হবে। এখন আসেন, আমি চেক পাই কার কাছ থেকে? চেক পাওয়া যায় কার কাছে? চেক প্রাপ্তি, খেয়াল করবা, চেক প্রাপ্তি। মনে করেন আপনি চেক পেয়েছেন, আপনি একজন ব্যবসায়ী, আপনি চেক পেয়েছেন, কার কাছ থেকে পাবেন? যার কাছ থেকে আপনি টাকা পাবেন সেই কিন্তু আপনাকে চেকটা দিবে। সো আপনি চেক পেয়েছেন অবশ্যই আপনার দেনাদারের কাছ থেকে, কারণ আমরা যার কাছে টাকা পাই তাকে বলি হচ্ছে দেনাদার। সো চেক প্রাপ্তির সাথে অবশ্যই কার সম্পর্ক? দেনাদারের সম্পর্ক। আর এই দেনাদারকে আধুনিক পদ্ধতিতে কি নামে ডাকে? প্রাপ্য হিসাব। আমরা সবাই জানি এই বিষয়টা, প্রাপ্য হিসাব। এখন দেখেন, আপনি যখন চেক পাবেন তখন আপনি জাবেদা দিয়েছেন কি? আপনি চেক পেলে ব্যাংক হিসাব ডেবিট, আর এই যে দেনাদার বা প্রাপ্য হিসাব আপনি কি করেছেন? ক্রেডিট করেছেন। কেন ক্রেডিট করেছেন? কারণ আপনি এই দেনাদারের কাছ থেকে চেকটা আদায় করার ফলে একদিকে আপনার ব্যাংকে টাকা বেড়েছে, ব্যাংক সম্পদ বেড়েছে, ডেবিট একটু আগে দেখালাম, অন্যদিকে আপনার দেনাদার নামক এখন আর সেই সম্পদ থাকবে না, সেটা ক্রেডিট হয়ে যাবে। কিন্তু যখনই আপনাদের এই চেকটা প্রত্যাখ্যাত হয়ে যাবে, অর্থাৎ এই যে চেকটা আপনি পেয়েছেন আমার কাছ থেকে, হ্যাঁ, আপনি যখন পেয়েছেন তখন কিন্তু আপনি আমাকে ক্রেডিট করে দিয়েছেন, কিন্তু যখন আপনি চেক পাওয়ার পরে এই চেকটা ব্যাংকে জমা দিতে গিয়েছেন, ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় আপনি দেখলেন যে আমি আপনাকে যে চেকটা প্রদান করেছি সেই চেকটার কোনো ভ্যালু নাই, অথবা ওই চেকের পরিমাণ টাকা আমার অ্যাকাউন্টে নাই, অথবা ওই চেকটা
ডিসঅনার হওয়ার মতো চেক বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বা বাসি চেক বা এনিহাও যে কোনো কারণে ওই চেকটা থেকে আপনি টাকাটা তুলতে পারেন নাই, তখন আপনি কি করবেন? তখন অবশ্যই আপনি আবার আমার কাছে আসবেন। আগে যে আমাকে ক্রেডিট করেছেন, এখন আপনি আমাকে কি করে দিবেন? ডেবিট করে দেবেন। সেজন্য প্রাপ্য হিসাব এখন আবার কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। ব্যাংক কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। অর্থাৎ প্রত্যাখ্যাত চেকের জাবেদা দেওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে আপনি আগে নর্মাল চেকটা কার কাছ থেকে পেয়েছেন সেই বিষয়টা। তাহলে টেকনিক্যালি আপনি চেক প্রাপ্তির জাবেদা আগে করবেন, করার পরে এবার চেক প্রত্যাখ্যানের জাবেদা কী হবে তার উল্টো। জাস্ট আপনি বুঝে করেন, আপনার তো মুখস্থ করার দরকার নেই। তাহলে সঠিক উত্তর কী হয়? চেক প্রাপ্ত চেক প্রত্যাখ্যাত হলে কি হবে? অবশ্যই কোনটি বৃদ্ধি পাবে? দেনাদার বৃদ্ধি পাবে। ক্লিয়ার? কারণ আপনার আগে দেনাদার কমিয়ে দিয়েছেন, এখন সেই দেনাদারটাকে আপনি এখন কি করবেন? বাড়াবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমাদের পরবর্তী টপিক্সে চলে যাব। অফিস সাপ্লাইজ কখন ডেবিট হয়? ভাইয়া অফিস সাপ্লাইজ একটা সম্পদ। অফিস সাপ্লাইজ কি? একটা সম্পদ। আর সম্পদ ডেবিট হবে যখন সম্পদ বৃদ্ধি পাবে। এখন দেখেন তো, আসবাবপত্র ক্রয়, এটা তো অফিস সাপ্লাইজের মধ্যে যাবে না। হ্যাঁ, কাগজ ক্রয়, কলম ক্রয়, এগুলাকে কি বলা হয়? মনিহারি বলা হয়। কাগজ কলম এগুলাকে আমরা কি বলবো? মনিহারি। হ্যাঁ, এগুলোর চেয়ে একটু বড় যেটা, সেগুলাকে আমরা বলবো সাপ্লাইজ। এখন আমি আপনাদেরকে একটা টেকনিক আজকে দেখাবো, সেই টেকনিকে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন টেকনিকটা কি? মনে করেন আপনার পরিবারে, আপনার পরিবারে 3 বোন আছে। আপনার পরিবারে 3 বোন। কয় বোন? 3 বোন অথবা 3 কন্যা। একজন হচ্ছে বড়, একজন মেঝ, আরেকজন ছোট। খুব মনোযোগ সহকারে দেখবেন। এই যে বড়, এই বড় জন যিনি, আপনাদের কারো যদি পরিবারে 3 জন সদস্য থেকে থাকে, জাস্ট ইমাজিন করেন, জাস্ট মনে করেন যে বড় জন যিনি, ওনাকে আমরা বলবো হচ্ছে অফিস, অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম। যিনি মেঝ, ওনাকে বলবো আমরা অফিস সাপ্লাইজ। আর যিনি একেবারে ছোট, ওনাকে বলবো হচ্ছে অফিস মনিহারি। একটু খেয়াল করবেন, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানে যে সকল ইলেকট্রনিক জিনিসগুলো থাকে, সেগুলো যদি বড় মানের হয়, একেবারে বড় অঙ্কের হয়, যেমন কি মনে করেন বৈদ্যুতিক লাইট, ফ্যান, এসি, টিভি, ফ্রিজ, এই জাতীয় জিনিসগুলো যদি থাকে, আইপিএস, ব্যাটারি, এই জিনিসগুলোকে আমরা বলবো হচ্ছে অফিস সরঞ্জাম। কম্পিউটার বা ল্যাপটপ, এগুলাকে আমরা বলি হচ্ছে অফিস সরঞ্জাম। একটু খেয়াল করেন, এর চেয়ে ছোট যেগুলো, যেমন আমাদের ঘড়ি আছে, তারপরে আমাদের স্কেল আছে, তারপরে হচ্ছে আমাদের পেপার ওয়েট আছে, এই জিনিসগুলোকে একটু ছোট, মানে কার থেকে? এসি বা টিভি বা ফ্রিজ থেকে, এগুলোকে আমরা বলি হচ্ছে অফিস সাপ্লাইজ। আর একেবারে ছোটোখাটো যেগুলো, একেবারে ছোট, যেমন কাগজ, কলম, পেন্সিল, রাবার, এই জাতীয়গুলোকে আমরা বলি হচ্ছে মনিহারি। তার মানে বৈশিষ্ট্যগত দিক থেকে 3টা সম্পদ হলেও এই যে অফিস সরঞ্জামকে আমরা বলবো হচ্ছে স্থায়ী সম্পদ। খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, স্থায়ী সম্পদ। আর এটা যেহেতু একটু ছোট, এগুলাকে বলবো আমরা চলতি সম্পদ। আর মনিহারি আমাদের সম্পদ হলেও বস্তুনিষ্ঠতা সীমাবদ্ধতার কারণে, খুব সামান্য পরিমাণ হওয়ার কারণে এটাকে সম্পদ না ধরে এটাকে আমাদের খরচ বা ব্যয় হিসাবে ধরতে হয়। আশা করি আজকের পর আর কখনো কোনো সমস্যা থাকবে না এই টপিক্সটা নিয়ে। আপনার যদি 3 বোন থেকে থাকে, বড় জনের নাম দিবেন কি? অফিস সরঞ্জাম, মেজো জনের নাম কি? অফিস সাপ্লাইজ, এবং সবচেয়ে ছোট যিনি আছেন তাকে বলবেন মনিহারি। তার মানে আমাদের এখানে এই যে অফিস সাপ্লাইজ বলছিলাম, সেখান থেকে ওই আলোচনায় গিয়েছি। সো অফিস সাপ্লাইজের মধ্যে অবশ্যই কি আসবে? ঘড়ি ক্রয়। ক্লিয়ার কিনা বলেন তো? এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। এখানে দেখেন, দেনাদারের নিকট থেকে পাওনা টাকা আদায় করলে কি বৃদ্ধি পায়? আপনি দেনাদারের কাছ থেকে পাওনা টাকা আদায় করলে আপনার কি বৃদ্ধি পাবে বলেন তো? অবশ্যই আপনার সম্পদ বৃদ্ধি পাবে, কারণ টাকা যখন আদায় করবেন তখন আপনার নগদ টাকা আসবে। যদিও আবার অন্যদিকে আমাদের দেনাদার কমবে। সো কিন্তু কি বৃদ্ধি পাবে সেটা জানতে চেয়েছে, সেজন্য আপনি কি করবেন? সম্পদ বৃদ্ধি পাবে সেটা অ্যান্সার করবেন। হিসাব চক্রের চতুর্থ ধাপে করা হয় লেনদেনের কি?
হিসাব চক্রটাকে আপনারা জানেন? কে জানেন একটু যদি বলতেন, কেউ কি জানেন যে হিসাব চক্র বা হিসাব চক্রের ধাপগুলা কি কি? আমরা একটু কমেন্টগুলো দেখি, আমি জাস্ট আপনাদের একটু রেসপন্স আশা করতেছি, কারণ রেসপন্স না করলে কিন্তু আসলে ক্লাসটা ওইভাবে জমে না। এই বিষয়টা আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। হিসাব চক্রের ধাপগুলো আপনারা জানেন, হিসাব চক্রে আমাদের কয়টা ধাপ আছে? 9টা ধাপ আছে বাধ্যতামূলকভাবে। প্রথম কি হচ্ছে? লেনদেন বিশ্লেষণ, এরপরে কি? জাবেদাভুক্তকরণ, এরপর হচ্ছে লেনদেনকে আলাদা খতিয়ানে লিপিবদ্ধকরণ। এই যে চতুর্থ ধাপে যে কাজটা করা হয় সেটা লেনদেন জাবেদাভুক্তকরণ তো হবে না, এটা তৃতীয় ধাপে হয়। ওকে, আলাদা আলাদা হিসাবে শিরোনাম লিপিবদ্ধ করা হয় আর উদ্বৃত্ত নির্ণয় করা হয়, মানে খতিয়ানে স্থানান্তর করা হয়। কারণ হিসাব চক্রের চতুর্থ ধাপে আমরা কি করি? খতিয়ানে লেনদেনটা লিপিবদ্ধ করি। হিসাব চক্র নিয়ে আমরা পড়াবো আপনাদেরকে, সেখানে ডিটেলস থাকবে। তাহলে কি হবে? আলাদা আলাদা হিসাবে শিরোনামে লিপিবদ্ধ করা, প্রতিটি লেনদেনের উদ্বৃত্ত নির্ণয় সেটা খতিয়ানে করা হয়। ওকে, তাহলে সঠিক উত্তর আমাদের হচ্ছে 2 এবং 3। এটা নিয়ে আমরা ডিটেলস পড়াবো, সেজন্য এখানে আর পড়াবো না। হিসাব চক্রের ধাপ কয়টি? এই যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলে, হিসাব চক্রের ধাপ কয়টি এটা বললে অনেকে কনফিউশনে পড়ে যায় যে আমি আসলে কয়টা ধাপের কথা বলবো। কোনো কোনো বইতে 10টা ধাপ, কোনো কোনো বইতে 11, কোনো কোনো বইতে 9, হ্যাঁ, কোনো কোনো বইতে আবার আরও কম বা বেশি দেখি। সেক্ষেত্রে আমি বলবো যে হিসাব চক্রের ধাপকে আমরা মূলত 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে বাধ্যতামূলক ধাপ, ওকে, আরেকটা হচ্ছে ঐচ্ছিক ধাপ, মানে ইচ্ছাকৃত। আরেকটা আছে পরিত্যাজ্য ধাপ, সেটা আমরা পরে দেখব। ঐচ্ছিক ধাপ মূলত এই 2টা ধাপ। হ্যাঁ, একটা আছে পরিত্যাজ্য ধাপ, আমি লিখে দিচ্ছি পরিত্যাজ্য। এমন হচ্ছে কেন লেখা? পরিত্যাজ্য ধাপ। এখন দেখেন, এই যে পরিত্যাজ্য ধাপ, এই 3টা ধাপ, এই 3টা ধাপের মধ্যে মাথায় রাখবেন বাধ্যতামূলক ধাপ হচ্ছে 9টি, ঐচ্ছিক ধাপ 2টি, পরিত্যাজ্য ধাপ 1টি। ওকে, এখন বাধ্যতামূলক ধাপ 9টি কি সেটা আমি বলবো না, আমি জাস্ট ঐচ্ছিক ধাপ হচ্ছে 2টা, একটা হচ্ছে কার্যপত্র এবং বিপরীত দাখিলা, আর পরিত্যাজ্য ধাপ হচ্ছে ভুল সংশোধনী দাখিলা। আর বাকি যে 9টা ধাপ আছে সেই 9টা ধাপকে আমরা বলবো বাধ্যতামূলক ধাপ। কোনো কিছু না বলা থাকলে আমরা 9টা বাধ্যতামূলক ধাপটাকে আমরা কি করব? প্রেপার করব। ওকে, তাহলে হিসাব চক্রের ধাপগুলা আমি যেভাবে দেখিয়েছি, আশা করি আর কারো কোনো প্রবলেম হবে না। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? এখন অনেকে 10টার মধ্যে টিক চিহ্ন দিবে, বাট আমি বলবো যে অবশ্যই 9টার মধ্যে দিবেন। কারণ হচ্ছে 9টার মধ্যে না দিলে হচ্ছে আসলে অ্যাকচুয়ালি 10টা না 11টা হয়ে যায়, সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে কনফিউশন থেকে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। হিসাব চক্রের শেষ ধাপ কোনটা? একেবারে শেষ ধাপ। এখানে আপনাকে হিসাব চক্রের সর্বশেষ ধাপ কোনটা, আপনি জাস্ট এই বিষয়টা একটু খেয়াল করতে হবে যে সর্বশেষ ধাপটা আপনাকে কি করতে হবে? একেবারে সব শেষে আপনি কি করবেন? সর্বশেষে যেটা আপনি করবেন সমাপন পরবর্তী রেওয়ামিল বা হিসাব পরবর্তী রেওয়ামিল। আপনাদেরকে হিসাব চক্রের ধাপগুলা দেখালে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে হিসাব চক্রের সবচেয়ে ধাপের মধ্যে আমাদের সমাপন পরবর্তী রেওয়ামিল আছে, তবে বিপরীত দাখিলা থাকে, তবে সেটা তো বাধ্যতামূলক ধাপ না, আর এখানে অপশানে নাই। সেজন্য এই সমাপন পরবর্তী ধাপটা যেহেতু বাধ্যতামূলক ধাপ এবং সবার শেষে হয়, সেজন্য এটাকে আমরা অ্যান্সার হিসাবে নেব। ওকে, এবার আসেন আমাদের পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে লেনদেনের প্রথমে কি লেখা হয়? লেনদেনটা কোথায় প্রথমে কোথায় লেখা হয় আমরা সবাই জানি। সর্বপ্রথম কোথায় লেখা হয় এটা আমাদেরকে বলা লাগবে না, আমরা সবাই জানি। সো এটা নিয়ে আর কোনো কথা বলা নাই। এবার বলুন জাবেদাকে কি বলা হয়? ভাইয়া জাবেদাকে কি বলা হয় এটা আমরা সবাই জানি। জাবেদা হচ্ছে হিসাবে প্রাথমিক বই, অথবা এই জাবেদা শুধু প্রাথমিক বই না, এটাকে প্রাথমিক বইয়ের পাশাপাশি কি কি বই বলা হয়? অনেক বই নামে, দৈনিক বই, সহকারী দাখিলার বই, হ্যাঁ, সহকারী হিসাব বই, সহকারী হিসাব বই, সহকারী দাখিলার বই, সহকারী দাখিলার বই,
অনেক নামে ডাকা হয় জাবেদাকে, হ্যাঁ, বা দৈনিক জমা খরচের বই, অনেক নামে ডাকা হয় জাবেদাকে। ক্লিয়ার? এবার আমরা চলে যাব পরবর্তী আলোচনায়, সেখানে হচ্ছে জাবেদাকে কোন ধরনের বই বলা হয়। একই জাবেদা কি, এটা অবশ্যই একটু আগে আলোচনা করেছি, দৈনিক বই, কারণ এখানে দৈনন্দিন লেনদেনগুলা ব্যাখ্যা সহ লিপিবদ্ধ করা হয়। ওকে, এরপরে আলোচনা হচ্ছে জাবেদার বৈশিষ্ট্য কি। জাবেদার বৈশিষ্ট্য কি, তারিখের ক্রম থাকে, ডেবিট ক্রেডিট বিশ্লেষণ থাকে, সংক্ষিপ্ত বিবরণ থাকে। তিনটাই সঠিক উত্তর। ওকে, তিনটাই সঠিক উত্তর হবে। আপনারা অবশ্যই ক্লাসটা দেখেন, এমসিকিউ নিয়ে আর কোনো প্যারা থাকবে না। ক্রয় জাবেদা থেকে জানা যায় ভাই, ক্রয় জাবেদা থেকে কি মোট ক্রয়ের পরিমাণ আমরা জানতে পারবো? মোট পাওনাদারের পরিমাণ কি জানতে পারবো একটু বলেন তো? মোট ক্রয়ের পরিমাণ কি ক্রয় জাবেদা থেকে জানা যায়? মনে রাখবেন, ক্রয় জাবেদা একটা কি জাবেদা ভাইয়া? বিশেষ জাবেদা। বিশেষ জাবেদা। আর আমরা সবাই জানি বিশেষ জাবেদা মূলত আধুনিক পদ্ধতিতে 6টি, যদিও সনাতন পদ্ধতিতে 8টি ছিল। সেই বিশেষ জাবেদাগুলো কি কি? ক্রয় জাবেদা, তারপরে কি হচ্ছে বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এই 6টা জাবেদা হচ্ছে আমাদের বিশেষ জাবেদা। জাবেদা যখন প্রকারভেদে আমরা দেখব তখন আলোচনা করব যে জাবেদা 2 প্রকার, একটা হচ্ছে বিশেষ জাবেদা আর একটা হচ্ছে সাধারণ বা প্রকৃত জাবেদা। সো এই বিশেষ জাবেদা যে 6টা, এর মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ একটা জাবেদা হচ্ছে ক্রয় জাবেদা। মনে রাখবেন, এই বিশেষ জাবেদাগুলোতে শুধুমাত্র বিশেষ ঘটনাগুলো লেখা হয়। যেমন ক্রয় জাবেদায় শুধুমাত্র, মাথা রাখবেন, ক্রয় জাবেদায় শুধুমাত্র কি লেখা হয়? ক্রয় জাবেদা শুধুমাত্র বাকিতে ক্রয়, বাকিতে বা ধারে পণ্য ক্রয়, অন্য কোনো কিছু না, পণ্য ক্রয় লিপিবদ্ধ করা হয়। তাহলে ক্রয় জাবেদা লেখা হয় বাকিতে বা ধারে পণ্য ক্রয়, অন্য কোনো ক্রয় কিন্তু এখানে লেখা হবে না, বা অন্য কোনো সম্পদ ক্রয়ও এখানে আসবে না। শুধুমাত্র কি বাকিতে বা ধারে পণ্য ক্রয়। সো বাকিতে বা ধারে যদি পণ্য কেনা হয় তাহলে একদিকে আমাদের ধারে ক্রয়ের পরিমাণ বাড়ে, অন্যদিকে আমাদের যার কাছ থেকে কিনেছি সে পাওনাদারের পরিমাণ বৃদ্ধি পায়। সো সঠিক উত্তর হচ্ছে মোট ধারে ক্রয়ের পরিমাণ বাড়ে, পাওনাদারের পরিমাণ বাড়ে। তাহলে ক নাম্বারটা মোট ক্রয়ের পরিমাণ বাড়বে না, কারণ মোট ক্রয়ের মধ্যে কিন্তু নগদ ক্রয়ও থাকে। সো এটা সঠিক উত্তর কি হচ্ছে? ক্রয় জাবেদা থেকে আমরা কি জানতে পারবো? অবশ্যই মোট ধারে ক্রয়ের পরিমাণ এবং পাওনাদারের পরিমাণ। ঠিক একইভাবে বিক্রয় জাবেদার মাধ্যমে আমরা কি জানবো? জাস্ট ধারে বা বাকিতে বিক্রয়। ক্রয় ফেরত হচ্ছে ধারে ক্রয়কৃত পণ্য ফেরত, বিক্রয় ফেরত হচ্ছে ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত। অর্থাৎ এই 4টা জাবেদার সাথে ধারে বা বাকিতে কথাটা থাকবেই। আর নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা হচ্ছে নগদ লেনদেনের কথা থাকবে। ওকে, তার মানে এই 4টা জাবেদাকে আমরা বলতে পারবো হচ্ছে বিশেষ জাবেদার মধ্যে বাকি সংক্রান্ত, আর এই 2টা হচ্ছে নগদ সংক্রান্ত, বাকি বা নগদ। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। আপনারা কি ক্লাসটা বুঝতেছেন? আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব, ক্লাসটা কেমন লাগতেছে, ক্লাসে আপনাদের মনোযোগ আছে কিনা সেই বিষয়টা একটু, আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি একটু দেখতে চাচ্ছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন, বা কারো কোনো প্রবলেম থাকলেও সেই বিষয়টা আপনারা জানাতে পারেন। আমাদের ক্লাস কিন্তু চলতেছে, আমাদের ক্লাস কিন্তু শেষ করে দিব আমরা, যদি আপনারা ওইভাবে ক্লাসটা কন্টিনিউ না করেন সেক্ষেত্রে তো ক্লাস হবে না। সো সবাইকে একটু রিকোয়েস্ট করব যে আপনারা ক্লাসটা অবশ্যই, গ্রুপে তো হচ্ছে না। ওকে, আমি সবাইকে একটু রিকোয়েস্ট করতেছি আপনারা একটু ক্লাসে চলে আসুন। ক্লাস কেমন লাগতেছে একটু মতামত দিন। ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন। আপনারা অবশ্যই ক্লাসের একটু ফিডব্যাক দিবেন, অবশ্যই ক্লাসের ফিডব্যাক দিবেন। আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে আপনারা ক্লাসটা ভালোভাবে এনজয় করেন এবং ক্লাস থেকে কিছু শিখে যান। হ্যাঁ, কারণ এই ধরনের ক্লাস আপনারা হয়তো ফ্রিতে পাবেন না, বা ওইভাবে কখনো পানও নাই। সো আপনাদেরকে একটু এই বিষয়টা নিয়ে আমি অবশ্যই যেটা বলবো, আপনারা যেটা করবেন
অবশ্যই সবাই লাইভে এসে ক্লাসটা, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যারা আমাদের লাইভে আছেন সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা এবং সবাইকে আন্তরিক অভিনন্দন। আসলে আপনারা যদি ক্লাসে থাকেন তাহলে অবশ্যই ক্লাসটা করাতে এবং ক্লাসটা বোঝাতে একটু ভালো লাগে। ওকে, আমাদের পরবর্তী আলোচনায় চলে যাব। দেনা লিপি। এখন দেনা লিপির নাম আপনারা অনেকে জানেনও না। কে কে বলতে পারবেন আসলে দেনা লিপি কি? যারা বলতে পারেন তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। আমি জাস্ট রিকোয়েস্ট করবো, দেনা লিপি কি কে বলতে পারবেন? দেনা লিপি, পাওনা লিপি নামে দুইটা লিপি আছে, সেই লিপিটা কি কে বলতে পারবেন? একটু জানতে চাচ্ছি দেনা লিপি কি, বা দেনা লিপি বলতে আমরা কি বুঝি। ওকে, আমি দেনা লিপি মানে কি কে বলতে পারবেন? ওকে, দেনা লিপি মানে হচ্ছে মূলত ভাইয়া ক্রেডিট নোট। ও সরি, আচ্ছা থ্যাংক ইউ। আমি আলোচনায় চলে যাচ্ছি। কোথায় পাওনা লিপি আর দেনা লিপি? দেখেন, দেনা লিপি মানে হচ্ছে ডেবিট নোট, আর পাওনা লিপি আরেকটা আছে পাওনা লিপি। পাওনা লিপি মানে হচ্ছে ক্রেডিট নোট। এখন ক্লিয়ার তো? এখন ক্লিয়ার হয়েছে না? পাওনা লিপি মানে ক্রেডিট নোট। একটু অনেকে এটাতে একটু প্রবলেম করে, আমি সেটা ক্লিয়ার করতেছি। তাহলে দেনা লিপি মানে ডেবিট নোট। প্রথমে এই বিষয়টা একটু মাথায় রাখেন। আমরা এখন একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে দেখেন, আপনি যখন পণ্যটা ফেরত দিবেন, আপনি যখন পণ্যটা কি করবেন, ফেরত দিবেন, সেটাকে কি ফেরত বলবেন ভাইয়া? মনে করেন আপনি আমার কাছ থেকে বাকিতে 20,000 টাকার মাল কিনেছেন। তো মাল কেনার পরে এটা হচ্ছে আপনার ধারে বা বাকিতে ক্রয়। বাকিতে ক্রয়, এই যে বাকিতে ক্রয় ছিল আপনার 20,000 টাকা, এই 20,000 টাকার মধ্যে আপনার 5,000 টাকার মাল পছন্দ হয় নাই, সেজন্য আপনি আমাকে ফেরত দিয়েছেন। এই ফেরতের নাম হচ্ছে ক্রয় ফেরত। খেয়াল করবেন, তাহলে আপনি বাকিতে যে মালটা ক্রয় করেছেন সেটা আপনার পছন্দ বা নমুনা অনুসারে না হলে সেটাকে আপনি ফেরত দিবেন, সেই ফেরতকে বলবো আমরা ক্রয় ফেরত। তাহলে এই যে ক্রয়কৃত পণ্য ফেরত দিয়েছেন, আপনি কাকে ফেরত দিয়েছেন? বিক্রেতাকে। তাহলে এই যে বিক্রেতাকে ফেরত দিয়েছেন যেই নোটের মাধ্যমে, সেই নোটের নামই হচ্ছে ডেবিট নোট। এটাকে খাঁটি বাংলায় বলে হচ্ছে দেনা লিপি। তাহলে ডেবিট নোট আর দেনা লিপি একই জিনিস ভাইয়া। তাহলে ডেবিট নোট আর দেনা লিপি একই জিনিস। আর এই ডেবিট নোট মূলত প্রস্তুত করে কে? ক্রেতা। আর কার বরাবর প্রস্তুত করা হয়? ওই যে আপনি প্রস্তুত করতেছেন কাকে দেওয়ার জন্য? আমাকে দেওয়ার জন্য, বিক্রেতার বরাবর। তাহলে দেনা লিপিটা প্রেরণ করা হয় কার কাছে? বিক্রেতার নিকট। কিন্তু প্রশ্ন যদি এমন হতো দেনা লিপি বা ডেবিট নোট প্রস্তুত করেন কে, তখন হবে ক্রেতা। প্রশ্ন কিন্তু একটু জটিল। এটাকে আপনাকে বুঝতে হবে, কারণ এই জায়গাটাতে আমাদের প্রবলেম থাকে। তাহলে ডেবিট নোট বা দেনা লিপি প্রস্তুত করেন যিনি, আর এটা প্রেরণ করা হয় কিন্তু আরেকজনের নিকট। তাহলে প্রস্তুত করেন হচ্ছে ক্রেতা, কিন্তু প্রেরণ করা হয় বিক্রেতার নিকট। ঠিক একইভাবে ক্রেডিট নোট বা পাওনা লিপি, ক্রেডিট নোট বা পাওনা লিপি প্রস্তুত করে কে? বিক্রেতা। বিক্রেতা যখন পণ্যটা ফেরত পায়, পাওয়ার পরে সে ক্রেতা বরাবর সেটার প্রাপ্তি স্বীকার করে একটা চিঠি লিখে সেটাকে বলে ক্রেডিট নোট। তাহলে ক্রেডিট নোটটা প্রস্তুত করে হচ্ছে বিক্রেতা, কিন্তু এটা পায় হচ্ছে ক্রেতা। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমি আশা করি বুঝাতে পেরেছি আপনাদের। তাহলে বিক্রয় ফেরত জাবেদা কোন ধরনের জাবেদা? আমরা একটু আগে আলোচনা করে এসেছি, অবশ্যই এটা একটা বিশেষ জাবেদা। আমরা যেহেতু এটা আলোচনা করেছি, সো এটা নিয়ে আমাদের আর তেমন কোনো কথা বলার দরকার নেই। এবার পরের নাম্বারটা পাওনা লিপির মাধ্যমে। ওই যে একটু আগে বলেছিলাম পাওনা লিপি মানে কি নোট ভাইয়া? ক্রেডিট নোট। দেনা লিপি মানে কি ছিল? ডেবিট নোট। এই যে এই জিনিসগুলো দেখলে অনেক সময় আপনাদের
বিষয় এটা এখানে চলে আসছে ভুলে, এটা এখানে হবে। ওকে, লিখে দিলাম। পাওনা লিপির মাধ্যমে ক্রেতার হিসাব কি করা হয় বলেন তো? আপনারা এখন নিজেরাই পারবেন, আমার কাছে মনে হচ্ছে এখন আর আমার বলার দরকার নাই। দেখি আপনারা একটু কমেন্ট করেন তো আপনারা কমেন্টের মাধ্যমে আমি একটু জানতে চাই, তাহলে বুঝবো যে আগের কথাটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে পাওনা লিপির মাধ্যমে ক্রেতার হিসাবটা কি করা হয় বলেন? এখন বলেন তো, শুরুতেই বলেন পাওনা লিপিটা কি? ক্রেডিট নোট। এই ক্রেডিট নোট প্রস্তুত করেন কে? আমরা একটু আগে বলেছি বিক্রেতা। কেন? ওই যে ক্রেতা যে পণ্যটা আপনার কাছে ফেরত পাঠিয়েছে সেটার জন্য ক্রেতার হিসাবকে আপনি কি করবেন? কমাবেন। ক্রেতার হিসাবকে আপনি কি করে দিবেন? ক্রেডিট করে দিবেন। আগে তো ডেবিট করছেন, এখন কি করে দিবেন? এটাকে বাদ দিয়ে দিবেন। সেই বাদ দেওয়ার জন্য বা ক্রেডিট করার জন্য আপনি যে চিঠি লিখবেন সেটাই ক্রেডিট নোট। আর এটার মাধ্যমে আপনি ক্রেতার হিসাবকে কি করবেন? ডেবিট করবেন না ক্রেডিট করবেন? আপনি বলেন কি করা হয় বলেন? ক্রেডিট নোটের মাধ্যমে আপনি ক্রেতার হিসাবকে কী করবেন? যখন আপনি বিক্রি করছেন তখন সে আপনার দেনাদার ছিল, তখন আপনি ডেবিট করেছেন। এখন যেহেতু ফেরত এসেছে তার হিসাবটাকে কী করে দেবেন? ক্রেডিট করে দেবেন। যেহেতু ক্রেডিট করে দেবেন সেজন্য এটার নাম ক্রেডিট নোট বা পাওনা লিপি। আশা করি বিষয়টা বুঝেছেন। পণ্য ফেরত পাঠানোর জন্য সঠিক কারণ কি বলেন তো? পণ্য ফেরত পাঠানোর সঠিক কারণ কি হতে পারে বলেন তো? অবশ্যই দেখেন, নমুনা অনুযায়ী আপনি যেই রকম চেয়েছেন সেই রকম পান নাই, নিম্নমানের, এটাও সঠিক। আবার দেখা গেছে মেয়াদ উত্তীর্ণ কোনো পণ্য আপনি পেয়েছেন। এই তিনটা কারণেই কিন্তু আপনি পণ্য ফেরত পাঠাতে পারেন। সো সঠিক উত্তর হচ্ছে তিনটাই। এবার পরবর্তী আলোচনা, প্রকৃত জাবেদায় লেখা হয় কোনটি? প্রকৃত জাবেদার আরেকটা নাম কি আমরা একটু বলেছি? সাধারণ জাবেদা। তাহলে জাবেদাতে দুইটা ভাগ করেছি। এক পাশে ছিল হচ্ছে বিশেষ জাবেদা। বিশেষ জাবেদা 6টা আমরা আলোচনা করেছি ডিটেলস। এবার আরেকটা বলছি প্রকৃত জাবেদা। এই প্রকৃত জাবেদায় আমরা 4টা বা 5টা জাবেদা দেখি। সেই জাবেদাগুলা কি আমরা একটু দেখব। প্রকৃত জাবেদাগুলা কি? মনে করেন প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদাগুলা কি কি? একটা হচ্ছে আমাদের সমন্বয় জাবেদা বা সমন্বয়, এগুলাকে জাবেদা না বলে দাখিলা বলাই ভালো। সমন্বয় দাখিলা বা সমন্বয় জাবেদা। তারপরে হচ্ছে ভুল সংশোধনী দাখিলা বা সংশোধনী জাবেদা দাখিলা। তারপর হচ্ছে সমাপনী দাখিলা, বিপরীত দাখিলা, প্রারম্ভিক দাখিলা, আর একটা হচ্ছে স্থানান্তর দাখিলা। এই 6টা। এই 6টাকে আমরা একসাথে বলবো হচ্ছে সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা। তাহলে বিশেষ জাবেদা আমরা কয়টা শিখেছি ভাইয়া? 6টা। সেই 6টা বিশেষ জাবেদাকে আবার সাধারণ জাবেদা দেখলাম কয়টা? 6টা। আপনারা কি বুঝতে পেরেছেন যে সমন্বয় জাবেদা সাধারণ জাবেদার একটা অংশ? আপনারা কি এটা ক্লিয়ার? আপনারা কি ক্লিয়ার বলেন তো? আপনারা কমেন্ট করবেন তো। ওকে, দেখেন আমাদের এই আলোচনাতে আসেন। তাহলে এখানে প্রকৃত জাবেদা বা সাধারণ জাবেদা কোনটি? অবশ্যই প্রারম্ভিক জাবেদা। এবার দেখেন 30 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে হবে। হ্যাঁ, এটা কি হচ্ছে? 2/10 নিট 30 দ্বারা বোঝায় 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে বললে 2% ছাড় বোঝায়। 10 দিনের মধ্যে, নিচের কোনটি সঠিক? 30 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে পারলে, হ্যাঁ 2% ছাড়, 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করলে 10% ছাড়। হ্যাঁ, একটু আসেন। তাহলে এটার সঠিক উত্তরটা কী হবে আমরা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, আমি একটু ইরেজ করে দিচ্ছি। এগুলা ইরেজ না করলে আপনারা বুঝবেন না। ওকে, এটা একটু আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন 30 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে হবে, এটা অবশ্যই নিট 30 দ্বারা বোঝায়। কিন্তু এই জিনিসটার মানে কি? মনে করেন 2/10, হ্যাঁ নিট 30। এই নিট 30 মানে হচ্ছে এটাই, 30 দিনের মধ্যে আপনাকে মূল্য পরিশোধ করতে হবে। নিট 30, এটা দ্বারা নিট 30 বোঝায়। আর এই যে 2/10, এটার মানেটা আমাদের একটু বুঝতে হবে। 2/10 মানে কি আমরা একটু দেখি।
খেয়াল করেন এই 2 আর 10 এই দুটা হচ্ছে বিশ্লেষণ করতে হবে। 2 মানে হচ্ছে আমাদের বার্তা, নগদ বার্তা, কত পার্সেন্ট? 2%। আর 10 মানে হচ্ছে দিন, মানে যত দিনের মধ্যে পরিশোধ করলে আপনি 10%, তাহলে 10 দিনের মধ্যে পরিশোধ করলে আপনি এই ডিসকাউন্টটা বা এই 2% বার্তাটা পাবেন। এটা হচ্ছে ডিসকাউন্টিং পিরিয়ড বলে এটাকে, অর্থাৎ পরিশোধের সময়। আপনি বার্তা যে পাবেন বা ছাড় যে পাবেন সেটার একটা নির্দিষ্ট সময় থাকবে। অর্থাৎ আপনাকে যে আমি 2% ছাড় দিব সেটা কি এমনি এমনি দিব না। এটা কেন করা হয়? ওই যে পাওনা টাকা দ্রুত আদায়ের জন্য আমাদের দেনাদারকে যে ছাড়টা আমরা দিই সেটাকে আমরা বলি কি প্রদত্ত বার্তা বা বিক্রয় বার্তা আধুনিক পদ্ধতিতে বলে, সেটাই হচ্ছে আমাদের নগদ বার্তা। এখন এটা কেন হয়? কারণ আপনাকে টোটাল 30 দিন টাইম দিলাম যে আপনি আমার মনে করেন 10 লাখ টাকা আপনি আমাকে কি করে দিবেন? পরিশোধ করে দিবেন অবশ্যই। কিন্তু যদি আপনি 10 দিনের মধ্যে করতে পারেন, হ্যাঁ, তাহলে আমি আপনাকে 2% ডিসকাউন্ট দেব। এটা হচ্ছে কথা। এই 2% হচ্ছে সেটা, আর এটা হচ্ছে ডিসকাউন্টিং পিরিয়ড, আর এটা হচ্ছে ডিসকাউন্টিং রেট, অর্থাৎ এটা বার্তার সময়। বার্তা পেতে হলে আপনাকে এই দিনের মধ্যে দিতে হবে, আর বার্তা পাবেন কত পার্সেন্ট? 2%। তাহলে এখানে সঠিক উত্তর কি হয় আপনারা একটু বলেন তো, এখানে সঠিক উত্তর কোনটা হতে পারে? সঠিক উত্তর 30 দিনের মধ্যে পরিশোধ করতে গেলে আপনাদের কি করতে হবে? 2/10 and 30 দ্বারা বোঝায়, অবশ্যই এটা ঠিক আছে। 10 দিনের মধ্যে পরিশোধ করতে পারলে আপনি 2% ছাড় পাবেন, এটাও ঠিক আছে। 2 দিনের মধ্যে পরিশোধ করতে হবেন, এটা কোনো কথা বলে নাই। কারণ এই যে এটা হচ্ছে 10 দিন, 2 দিনের মধ্যে না, 10 দিনের মধ্যে করলে আপনি 2% ডিসকাউন্ট পাবেন। সো সঠিক উত্তর হবে 1 এবং 2। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কোনটি নগদ টাকায় পাওয়া যায় না? ভাই কোনটা নগদ টাকায় পাওয়া যায় না সেটা আপনারা অবশ্যই বুঝে গেছেন। একটু আগে যে আলোচনা ছিল সে আলোচনাতে আমরা আলোচনা করে ফেলেছি। দেখেন, নগদ টাকায় পাওয়া যায় না। কমিশন পেলে আপনার নগদ টাকা অবশ্যই আসবে, নগদ পাবেন। আপনি যদি সুদ পান কারো কাছ থেকে সেখানেও আপনার নগদ টাকা আসবে, এখানেও নগদ পাবেন। ভাড়াও পাইলে আপনি নগদ টাকা পাবেন। শুধুমাত্র বার্তা পাইলে আপনি নগদ টাকা পাবেন না। কেন পাবেন না বলেন তো? আপনারা তো আমার চেয়ে বেশি জানেন অ্যাকাউন্টিং, একটু বলেন না। কারণ বার্তা আমরা কার কাছ থেকে পাই? একটু আগে বলছি, বার্তা আমরা পাই কার কাছ থেকে? বার্তা দিই হচ্ছে আমরা দেনাদারকে, বার্তা প্রদান করি হচ্ছে দেনাদারকে। বার্তা প্রদান কাকে করি? দেনাদারকে। আর বার্তাটা পাই, বার্তা প্রাপ্তি হয় আমাদের পাওনাদারের কাছ থেকে। অর্থাৎ যার কাছ থেকে আমরা টাকা, যে আমাদের কাছ থেকে টাকা পায় তার কাছ থেকে আমরা কি পাই? ছাড় পাই। তাহলে বার্তা প্রাপ্তির সাথে পাওনাদারের সম্পর্ক। অর্থাৎ আমার কাছে আপনি 10 লাখ টাকা পাবেন, এখন সেখান থেকে আপনি আমার কাছ থেকে 10,000 টাকা কম নিয়েছেন, তাহলে আপনি আমাকে বার্তা দিয়েছেন, সেই বার্তাটা আমি পেয়েছি। এখন বলেন তো, আপনি কি আমাকে নগদ টাকা দিয়েছেন হাতে? না। কি করেছেন? আপনি যেই টাকাটা পাবেন তার থেকে কম নিয়েছেন। সো আমি যে বার্তা পাইলাম এখানে আসলে নগদ টাকা পেলাম না। সেজন্য আমরা বার্তা প্রাপ্তি জাবেদা দিই, পাওনাদার ডেবিট আর প্রাপ্ত বার্তা ক্রেডিট। দেখেন এখানে কোনো নগদের কোনো কথাই নেই। কারণ কি? কারণ এই লেনদেনটাই হচ্ছে বার্তার যত লেনদেন আছে, বার্তা প্রাপ্তি বা প্রদান, এই লেনদেনগুলোকে আমরা বলি অনগদ লেনদেন। এটা প্রথম অধ্যায়ে কিন্তু আমরা পড়িয়েছি, আপনারা ক্লাস করেছেন, আপনারা যারা করেছেন তারা অবশ্যই বুঝেছেন। ক্লিয়ার? আমি আর আলোচনা করব না। এরপরে হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন, যদি সালাম 10 দিনের মধ্যে মূল্য পরিশোধ করতে পারেন তাহলে কত টাকা পাবেন? আচ্ছা, এই প্রশ্নের সাথে আগের মনে হয় কোনো প্রশ্ন ছিল, আন্দাজিত এটার অ্যান্সার করা যাবে না। তাহলে এখানে আচ্ছা, এই প্রশ্নটা মিস্টেকলি এখানে চলে আসছে, কারণ এখানে অ্যান্সার বলা যাবে না, এই জন্যই এটাতে কিছু ম্যাথমেটিক্যাল বিষয় ছিল, সে অ্যামাউন্টটা না দেখে আমি অ্যান্সার বলতে পারবো না। সো এটা বাদ দেন। নগদ বার্তা সম্পর্কে প্রযোজ্য, একটু আগে বলেছিলাম নগদ বার্তা সম্পর্কে প্রযোজ্য কি? নগদ বার্তা বিক্রয়ের সময় তালিকা মূল্য থেকে বাদ দেওয়া হয়? কখনোই না। নগদ বার্তা নগদান বইতে হিসাবভুক্ত হয়? অবশ্যই হয়। দেনা পাওনা দ্রুত নিষ্পত্তির জন্য নগদ বার্তা ব্যবহৃত হয়? অবশ্যই। 2 এবং 3। এখন প্রশ্ন আসতে পারে 2 এবং 3 কোথায় আছে? গতে। প্রশ্ন আসতে পারে নগদ বার্তা ক্রয় বিক্রয়ের মূল্য সময় বাদ দেওয়া হয় না, এটা কেন হলো না? ভাইয়া, আমরা যদি বার্তার প্রকারভেদটা দেখি, হ্যাঁ, এটা নিয়ে আমি কথা বলবো ডিটেলস পরে। বার্তাকে মূলত আমরা 2 ভাগে ভাগ করবো। একটা হচ্ছে কারবারি বার্তা, খেয়াল করবেন, কারবারি বার্তা বা ব্যবসায়িক বার্তা। আরেকটা হচ্ছে নগদ বার্তা। আরেকটা হচ্ছে কি বার্তা?
নগদ বার্তা। এখন একটা বিষয় আমি দেখাচ্ছি আপনাকে। এই কারবারি বার্তা বা ব্যবসায়িক বার্তার অনেক নাম আছে। কারবারি বার্তা, ব্যবসায়িক বার্তা, তারপরে হচ্ছে আপনার মৌসুমি বার্তা, ডিসকাউন্ট বার্তা, হ্যাঁ, তারপরে হচ্ছে পরিমাণ বার্তা, এই জাতীয় নাম থাকতে পারে। এই কারবারি বার্তা বা ব্যবসায়িক বার্তা যেটাই থাকুক, এটা মূলত কার সাথে রিলেটেড? শুধুমাত্র ক্রয় এবং বিক্রয়ের সাথে রিলেটেড। অর্থাৎ যখনই আপনি পণ্যদ্রব্য ক্রয় করবেন এবং বিক্রয় করবেন তখন এই বার্তাটা থাকে। এখন কথা হচ্ছে কিভাবে থাকে সেটা নিয়ে একটা প্রশ্ন হতে পারে। খেয়াল করেন, আপনি মনে করেন নীলক্ষেতে একটা বই কিনতে গেলেন, দেখবেন বইয়ের গায়ে লেখা আছে 500 টাকা। আপনি কি 500 টাকা দিয়ে কিনেন? কখনোই না। তারা দেখবেন 100 টাকা কমে আপনার কাছে বিক্রি করতেছে 400 টাকা। এই যে 100 টাকা কমে বিক্রি করতেছে, ভাইয়া বলেন তো, আপনি বুকে হাত দিয়ে বলেন তো, এই টাকাটা কি আসলে তারা লসে বিক্রি করতেছে? না। এটা কি করছে? জাস্ট তাদের যে তালিকা মূল্যটা ছিল সেখান থেকে একটা ডিসকাউন্ট আপনাকে দিয়েছে আকর্ষণ করার জন্য। এই যে তারা পণ্য বিক্রয়ের সময় একটা ডিসকাউন্ট দিয়েছে, এটাকে বলা হচ্ছে কারবারি বার্তা। কারবার করার জন্য বার্তা বা ব্যবসা করার জন্য এই বার্তাটা দেয়। আবার ঠিক একইভাবে বিক্রয়ের ক্ষেত্রে যেটা দিয়েছে, ক্রয়ের ক্ষেত্রে একই রকম। হ্যাঁ, আপনি ক্রয় করতে গিয়ে বার্তাটা পেয়েছেন, আপনার কাছে এটা ক্রয় বার্তা। উনি বিক্রি করার সময় আপনাকে বার্তাটা দিয়েছে, ওনার কাছে এটা বিক্রয় বার্তা। এখন আসেন, এই যে ক্রয় বার্তা আর বিক্রয় বার্তার বিষয়টা খেয়াল করলাম, এটা কি কখনো 100 টাকা কি তার হিসাবের খাতায় আসবে? সে লিখবে 100 টাকা লস? না। কিন্তু দেখেন, যখনই আপনি এই 400 টাকা, যদি আপনি এমন হয় যে এই বইটা আপনি বাকিতে কিনে আনছেন, কেনার পরে এখন আপনি বইয়ের টাকা পরিশোধ করতে গেছেন 10 দিন পর, করার পরে সে আপনার কাছ থেকে 50 টাকা কম নিয়েছে, অর্থাৎ 400 টাকার বই সে আপনার কাছ থেকে 50 টাকা কমে বিক্রি করে আপনার কাছ থেকে 350 টাকা নিয়েছে। এই যে 50 টাকা কমে নিয়েছে, এটা কিন্তু তার লস। এটা কিন্তু সে আপনাকে ডিসকাউন্ট দিয়েছে। সো পণ্য ক্রয় বিক্রয়ের সময় যে বার্তাটা, সেটাকে কারবারি বার্তা বললেও এটা হিসাবভুক্ত হয় না। কিন্তু নগদ টাকা আদায়ের সময়, ওই যে 400 টাকা আদায়ের সময় আপনাকে যে ডিসকাউন্টটা দিয়েছে, যে ছাড়টা দিয়েছে, যে সুযোগটা দিয়েছে, সেটা কিন্তু তার একটা লস। সেটা হচ্ছে আমাদের নগদ বার্তা। আর এই নগদ বার্তা মূলত কার সাথে রিলেটেড থাকবে? আপনি তার কি ছিলেন বলেন তো? দেনাদারের ছিলেন। আবার সে আপনার কি ছিল? পাওনাদার। অর্থাৎ সংক্ষেপে যদি বলতে যাই, তাহলে দেনা পাওনা বা দেনাদার পাওনাদারের সাথে যে বার্তা থাকবে সেটা নগদ বার্তা। এটাই নগদান বইতে আসবে, এটাকেই আমরা লিপিবদ্ধ করব, এটাই আমাদের অ্যাকাউন্টিংয়ের মূল বার্তা। কিন্তু ক্রয় বিক্রয়ের সময় ওই যে ফাইজলামি করে যে ডিসকাউন্টটা দেওয়া হয়, সেটা কখনো হিসাবভুক্ত হবে না। এটাকে কারবারি বার্তা বলে। আধুনিক অ্যাকাউন্টিংয়ে এটাকে দেখানোই হয় না। ক্লিয়ার? বার্তা নিয়ে যে আলোচনাটা করলাম, আমার মনে হয় এত ডিটেলস আলোচনা আপনারা খুব কমই পাবেন। যদিও বার্তা নিয়ে আমি আলাদা ভিডিও আপনাদের জন্য ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। পাওনাদারকে পরিশোধ করার সময় বার্তা পাওয়া গেলে কোন হিসাব ডেবিট হবে? ভাইয়া, পাওনাদারের কাছ থেকে বার্তা পাইছেন, আপনার পাওনাদার কমে যাবে, দায় কমে যাবে। তাহলে কারণ দায় কমলে হবে ডেবিট, সেজন্য পাওনাদার ডেবিট, আর বার্তা ক্রেডিট বা প্রাপ্ত বার্তা ক্রেডিট। এখন আসেন, কেন পাওনাদার ডেবিট? ওই যে আমি বললাম পাওনাদার আপনার কাছে পাইতো কত? 400। এখন তাহলে আপনার দায় কত ছিল তখন? 400। যখন সে আপনাকে 50 টাকা ডিসকাউন্ট দিচ্ছে, তখন আপনার দায় কত হচ্ছে? দায় হয়ে যাচ্ছে 350। এখন পাওনাদার আগে ছিল 400, বার্তা পাওয়ার পরে আপনি পাওনাদারের কাছ থেকে 50 টাকা বার্তা পাওয়ার পর আপনার পাওনাদার হয়ে গেছে 350। তার মানে পাওনাদার বা দায় কমে গেছে। দায় কমলে কি হবে আমরা জানি, আদম বা আয় দায় মালিকানা সত্ত্ব কমলে তার উল্টা, স্বাভাবিক ব্যালেন্স ডেবিট কমলে তার উল্টা, স্বাভাবিক ব্যালেন্স ক্রেডিট কমলে তার উল্টোটা অর্থাৎ ডেবিট হয়। সেজন্য এই পাওনাদার ডেবিট হবে, আর বার্তাটা আপনার জন্য একটা আয়, আয় বাড়লে ক্রেডিট, সেজন্য প্রাপ্ত বার্তা ক্রেডিট হবে। সো এখানে সঠিক উত্তর কোনটা হবে আপনারাই বলেন, যে পাওনাদারকে পরিশোধ করার সময় যদি আপনি বার্তা পান, সেক্ষেত্রে আপনার কি হবে? অবশ্যই পাওনাদার ডেবিট হবে, আর বার্তা কি হবে? ক্রেডিট হবে। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন ক্লাসটা আসলে কেমন লাগতেছে, ক্লাস আসলে বুঝতেছেন কিনা একটু যদি, হ্যাঁ, আমাদের আসলে সত্য কথা যে একজন লিখেছেন যে আগের তুলনায় আমাদের এই গ্রুপের ছাত্রছাত্রীদের রেসপন্স অনেক কমে গেছে, এটা সত্য। সো সবাইকে আমি রিকোয়েস্ট করব যে খুব দ্রুতই আমরা আগের মতো ক্লাসে উপস্থিত হয়ে যাই। মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের জন্য সম্পত্তি ক্রয় করলে কি হয় ভাই? মালিকের ব্যক্তিগত
তহবিল থেকে যদি ব্যবসায় কোনো টাকা দেয়, আমি আগেই বলেছি মালিক, এই যে আমি জাস্ট এটাকে ধরে সমাধানটা করি, মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা বা মালিকের ব্যক্তিগত তহবিল দ্বারা যদি ব্যবসায় কিছু দেয়, সেটাকে অবশ্যই আমরা কি নামে ডাকি? মূলধন নামে ডাকবো। যাই দেখ, সেটা যে আর্থিক মূল্যটা হবে সেটাই মূলধন। তাহলে মালিকের ব্যক্তিগত অর্থ দ্বারা কারবারের জন্য যদি সম্পদ দেয়, সেটাও কি নামে আসবে? মূলধন নামে আসবে। আসলে বিষয়টা হচ্ছে নর্মাল বোর্ডে ক্লাস নিলে তো আপনাদের রেসপন্স আরও বেশি থাকতো আগে। সো আমি রিকোয়েস্ট করব আপনাদের জন্য এত আয়োজন, সেক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আপনারা যেটা করবেন, অবশ্যই রেসপন্স বাড়াবেন। আপনাদের এই যে 8 জন 10 জন যদি থাকেন তাহলে তো হয় না, আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই রেসপন্স বাড়ান। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে যেখান থেকে আমাদের ক্লাসটা দেখছেন একটু বন্ধুবান্ধবকে শেয়ার এবং মেনশন করে দেন, আমরা যাতে করে ক্লাসটা একেবারে সুন্দরভাবে আপনাদের জন্য নিতে পারি। ওকে, এবার আসেন আমি পরবর্তী আলোচনাতে চলে যাচ্ছি। এই আলোচনাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রাপ্ত বার্তা প্রাপ্তি ডেবিট হিসাব খাতে কী হবে? বার্তা পাইলে ডেবিট হিসাব খাতে কী হয়? অবশ্যই পাওনাদার বা প্রদেয় হিসাবে, একটু আগে তো এটা সলভ করেছি একই প্রশ্ন। চেক মারফত কোনো পাওনা আদায় হলে ডেবিট হয় কি? চেক দিয়ে যদি আপনি কোনো কিছু আদায় করেন, চেকের মাধ্যমে যদি আদায় করেন তাহলে কি হয় বলেন তো? অবশ্যই কি হয়? ব্যাংক হিসাব। অর্থাৎ আপনি চেক মারফত যদি মনে করেন পণ্য বিক্রি করেন চেকের মাধ্যমে, তখন কি হবে? আপনার ব্যাংকে টাকা পাবে। যদি চেক আপনার দেনাদারের কাছ থেকে চেক পান, সেক্ষেত্রে আপনার ব্যাংকটা বাড়বে। এটা নিয়ে কথা বলার দরকার নাই। আর ব্যাংক কর্তৃক চেক প্রত্যাখ্যাত হলে ডেবিট হবে কি? এটা আমরা এর আগে আলোচনা করেছি। দেনাদার কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। এটা নিয়ে আর আলোচনা করব না। বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করলে কোন হিসাব ডেবিট হবে? একটু খুবই গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করলে কি হবে? এই যে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করলে কি হবে সেই বিষয়টা নিয়ে না, বিক্রয়ের উদ্দেশ্যে কোনো সম্পদ ক্রয় করলে কি হবে সেটাও আলোচনা করে দিচ্ছি। খেয়াল করবেন, খুবই মনোযোগ দেন একটু। আমাদের একটা জিনিস হচ্ছে পণ্য, আরেকটা হচ্ছে সম্পদ। ভাইয়া, পণ্য আর সম্পদের মধ্যে মেজর পার্থক্য কি? পণ্য আর সম্পদের মধ্যে মেজর পার্থক্য কি? খেয়াল করবেন, আমি শুরুতে আবারও আলোচনা করছি। দেখেন বলছে প্রশ্নটা কি? বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয়। আমাদের দুইটা বিষয় একটু মাথায় রাখতে হবে, একটা হচ্ছে পণ্য আর একটা হচ্ছে সম্পদ। বিক্রয়ের উদ্দেশ্যে যদি কোনো কিছু ক্রয় করা হয় সেটাই হচ্ছে আমাদের জন্য পণ্য। জাস্ট এই থিঙ্কিংটা মাথায় রাখবেন, আপনি বিক্রয়ের জন্য যা কিছুই কেনেন না কেন সেটাই হয়ে যাবে পণ্য। সো বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র কিনেন আর যেটাই কিনেন সেটা কি হয়ে যাবে? পণ্য হয়ে যাবে। তাহলে সম্পদ কোনটা হবে? সম্পদ হবে সেটাই যেটা আপনি ব্যবহারের উদ্দেশ্যে কিনবেন। তাহলে ব্যবহারের উদ্দেশ্যে যেটা কিনবেন সেটা হচ্ছে সম্পদ। তাহলে আমরা বলতে পারি ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় হলে আপনার কি হয়? সেটা সম্পদ হয়। ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় হলে সম্পদ হয়, আর বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় হলে কি হয়? পণ্য হয়। এখন আপনি বলেন উদ্দেশ্যে ক্রয়, আপনি বলেন এই যে পণ্যটা আমাদের কি হিসাবে রাখা হয়? পণ্য নামে কোনো অ্যাকাউন্টিং এ হিসাব হয় না, পণ্যের পরিবর্তে আমরা ক্রয় হিসাব লিখি। আর সম্পদটা ওই সম্পদ হিসাব নামেই থাকে। যেমন এখন এই যে আসবাবপত্র ক্রয় করেছেন, আমরা যদি কোনো কিছু বলা না থাকতো, আসবাবপত্র আমরা ধরে নিতাম যে আমি ব্যবহার করার জন্য কিনেছি, সেক্ষেত্রে আমরা এখানে কি হিসাব লিখতাম? ওই সম্পদ হিসাব, অর্থাৎ আসবাবপত্র হিসাব লিখতাম। কিন্তু যেহেতু এটা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে, তাহলে এটা কি হয়ে গেল? পণ্য হয়ে গেল। আর পণ্য নামে হিসাব হয় না, কি নামে লিখতে হয়? ক্রয়। তার মানে এখানে কি হিসাব হবে? ক্রয় হিসাব হবে। তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করলে আমাদের ক্রয় হিসাব ডেবিট হবে আর নগদান ক্রেডিট হবে। এখানে সম্পদও হবে না বা আসবাবপত্র হবে না, আর পণ্য নামেও কোনো হিসাব হয় না। ক্লিয়ার? কারবার থেকে মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে কি হবে? সোজা কথা হচ্ছে, মালিক যদি নিজের জন্য কোনো কিছু উত্তোলন করে তাহলে অবশ্যই সর্বদাই উত্তোলন ডেবিট হবে। কেন উত্তোলন সবসময় ডেবিট হবে? কারণ উত্তোলন একটা বিপরীত মালিকানা সত্ত্ব, সেই হিসাবে উত্তোলন করলে মালিকের অধিকার বা মালিকানা সত্ত্ব কমে যায়। আপনি টাকা দিয়েছেন,
আপনার মূলধন বেড়েছে, মালিকানা সত্ত্ব বেড়েছে, আপনি আবার নিজের প্রয়োজনে নিয়েছেন, আপনার অধিকারটা কমেছে। আর আমরা সবাই জানি আয় দায় মালিকানা সত্ত্ব বা আদম হ্রাস পেলে বা কমে গেলে কি হয়, ক্রেডিট হয়, সেজন্য উত্তোলন ডেবিট হয়। আর বৃদ্ধি পেলে কি হয়, ক্রেডিট হয়। যেহেতু আপনার মালিকানা সত্ত্ব কমে গিয়েছে উত্তোলন করার কারণে, সেজন্য উত্তোলন ডেবিট। আর পণ্যর ক্ষেত্রে আমরা সাধারণত ক্রয় বা বিক্রয় দেখি, যেহেতু বলেছে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন, তাহলে বিক্রয়টাকে ক্রেডিট করব। এখন এটার কিন্তু আলাদা একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা আমি আজকে দেব না, কোনো একটা ক্লাসে আপনাদেরকে দেব। এখানে কেন আসলে বিক্রয় ক্রেডিট করলাম সেই বিষয়টা নিয়ে আমরা কোনো এক সময় ব্যাখ্যা দেব পরে। তাহলে আমাদের এখানে এমসিকিউতে সঠিক উত্তর কী হবে, উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট হবে না, বিক্রয় ক্রেডিট। তাহলে সঠিক উত্তর হচ্ছে 1 এবং 3। কোথায় আছে, 1 এবং 3 আছে খতে। ক্লিয়ার? নগদ তহবিল মিলিয়ে দেখা কার অপরিহার্য কর্তব্য? আপনারাই বলেন তো, নগদ তহবিলটা কে দেখে? একটা ব্যবসা প্রতিষ্ঠানের নগদ তহবিলটা কে দেখে বলেন তো? এটা আপনারা সবাই জানেন, আমি মনে করি আপনারা সবাই জানেন এটা। একটা ব্যবসা প্রতিষ্ঠানের নগদ তহবিলটাকে কার কাছে থাকে, ক্যাশিয়ারের কাছে থাকে, সেজন্য ক্যাশিয়ারের দায়িত্ব এটা। ওকে, এবার আসেন পরবর্তী প্রশ্ন, নগদান বই জাবেদানা খতিয়ান। মজার বিষয়, আজকে আপনাদের সাথে নগদান বই নিয়ে একটা স্পেশাল কথা বলবো, যে নগদান বই জাবেদানা খতিয়ান, এটা নিয়ে প্রশ্ন অনেক সময় এমসিকিউতে হয়। বা নগদান বইকে কি বলা হয়, যে আধুনিক অ্যাকাউন্টিংয়ে নগদান বইতে বলা হয় জাবেদায়িত খতিয়ান। মানে নগদান বই একই সাথে জাবেদারও কাজ করে, খতিয়ানও কাজ করে। এখন সেটা কিভাবে করে সেই বিষয়টা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করি। খেয়াল করেন, নগদান বই জাবেদানা খতিয়ান এটা নিয়ে অনেক আলোচনা আছে, অনেক বইতে অনেকভাবে লেখা আছে। আমি জাস্ট নিজের ভাষায় একটু কথা বলি। নগদান বই এমন একটা বই যেটা আধুনিক জাবেদা এবং খতিয়ান উভয়টার কাজ করে বিধায় আধুনিক অ্যাকাউন্টিংয়ে এটাকে বলা হয় জাবেদায়িত খতিয়ান। অর্থাৎ কি একই সাথে জাবেদা এবং খতিয়ানের কাজ করে। কিভাবে করে? মনে করেন আপনি যদি নগদান বই লিখেন, ধরেন আপনার একটা লেনদেন, আমি সাপোজ লিখলাম হচ্ছে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয়। তখন আপনি এখানে জাবেদা দিলেন, কি জাবেদা দিলেন আসবাবপত্র ডেবিট, স্বাভাবিকভাবে যে জাবেদা এগুলা দেন আপনারা, আর নগদান ক্রেডিট। এখন এটা একটা জাবেদা করলেন। এখন দেখেন, এই যে আসবাবপত্র ডেবিট নগদান ক্রেডিট, এটা অনুসারে আপনি এই যে নগদান ক্রেডিট, আপনি এটাকে নগদান বইয়ের ক্রেডিট পাশে বসাবেন। আবার খতিয়ানে যেই রকম আপনি কি করেন, লেনদেন অনুসারে টাকাটা বসান, এর বিপরীত পাশে বিপরীত দাখিলা লেখেন। এখানেও আপনি নগদ টাকা লিখবেন টাকার ঘরে, কিন্তু বিবরণে কি লিখবেন, তার বিপরীত দাখিলা অর্থাৎ আসবাবপত্র হিসাবটাকে লিখবেন। এটা একটা গেল জাবেদা এবং খতিয়ান। আরেকটা কাজ কি, যখন নগদান বইটা হিসাব শেষ করবেন আপনি আবার ব্যালেন্সিং করবেন না, তো ব্যালেন্সিং কোথায় করা হয়, খতিয়ানে করা হয়। সো একই সাথে নগদান বই জাবেদা এবং খতিয়ানের কাজ করে। ক্লিয়ার? তাহলে এই নগদান বই জাবেদা না খতিয়ান, তাহলে অবশ্যই অ্যান্সার হবে উভয়। এবার আমি আরেকটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করব, যদিও এটার অংশ না, বাট আমি শেয়ার করতেছি একটা কারণে। সেটা হচ্ছে, আমি আশা করি এটা শেয়ার করলে যেটা হবে, যে আপনারা একটা নতুন আইডিয়া পাবেন। সেটা হচ্ছে, আপনি মনে করেন সাপোজ আপনি নগদান বই করবেন, ভাইয়া 1 সেকেন্ডে 1 মিনিটে আপনি নগদান বই করার টেকনিক আমি দেখিয়ে দিচ্ছি। যদি কোনো স্টুডেন্ট যদি নগদান বই নাও শিখেন, কোনো স্টুডেন্ট যদি নগদান বই নাও জানেন, কোনো সমস্যা নাই, জাস্ট এক টেকনিকে আমি নগদান বইটাকে আপনি কিভাবে সমাধান করবেন দেখিয়ে দিচ্ছি। খেয়াল করেন, আপনি ধরেন কিছুই জানেন না, কিন্তু জাবেদা জানেন, শুধু জাবেদা দিয়ে আপনি নগদান বই কভার করতে পারবেন। কেমন? ধরেন কোনো একটা আপনি জাবেদা করবেন, মনে করেন পণ্য বিক্রয়, আমি জাস্ট লিখলাম পণ্য বিক্রয় 10,000 টাকা। একটু খেয়াল করবেন, 1 নাম্বার। 2 নাম্বার লিখলেন হচ্ছে ধরেন কমিশন প্রদান 500 টাকা। এরপর আপনি সাপোজ লিখলেন হচ্ছে পণ্য উত্তোলন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, সাপোজ এই 3টা লেনদেনে আমি লিখলেন মনে করেন 2,000 টাকা। এখন দেখেন মজার বিষয় কি, আপনাকে আমি জাস্ট কি করব, আমি আবারও বলতেছি, কোনো টেকনিক ছাড়া 1 মিনিটে আপনি নগদান বইয়ের একটা টেকনিক বলবো। আপনারা লাইভে যারা আছেন
সবার উদ্দেশ্যে বলতেছি, জাস্ট এক টেকনিকে আপনি নগদান বই কীভাবে সমাধান করতে পারবেন সেই বিষয়টা আমি দেখাচ্ছি। আপনি কোনো কিছু লাগবে না, মনে করেন আপনি শুধু জাবেদা পারেন, জাবেদা দিয়ে আপনি নগদান বই করবেন কীভাবে। ধরেন আপনি এই লেনদেনটা জাবেদা করলেন, পণ্য বিক্রয় 10,000 টাকা। এখন এই যে পণ্য বিক্রয় 10,000 টাকা, এটার জন্য আপনি জাবেদা করলে কি হবে, নগদান ডেবিট, খেয়াল করবেন, আর বিক্রয় ক্রেডিট। আপনি জাবেদা পারেন। আবার কমিশন প্রদান করলেন, আপনি জাবেদা কি দিলেন, আপনি জাবেদা দিলেন হচ্ছেন কমিশন ডেবিট। জাবেদা আমি শেখাচ্ছি না, আমি নগদান ক্রেডিট, একটু খেয়াল করবেন। আবার পণ্য উত্তোলনে জাবেদা কি করলেন আপনি, উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। ওকে, দেখেন ভাইয়া, এই তিনটা জাবেদাতে একটা বিষয় ক্লিয়ার কিনা আপনি দেখেন। প্রথম যে দুইটা জাবেদা আমরা দেখিয়েছি, প্রথম জাবেদা পণ্য বিক্রয়, এখানে নগদান ডেবিট আছে। আবার পরের জাবেদায় নগদান কি আছে, ক্রেডিট আছে। তার মানে একটা লেনদেনের জাবেদা করার পর আপনি একবার ডেবিট পেয়েছেন, একবার ক্রেডিট পেয়েছেন। তার মানে 100% নগদান বা নগদান ডেবিটে থাক অথবা ক্রেডিটে থাক, এটা এই দুটো অবশ্যই কোথায় যাবে, নগদান বইতে যাবে। এখন কোথায় যাবে, কোন পাশে যাবে, যেমন প্রথম লেনদেনটা জাবেদা নগদান ডেবিট আছে, তার মানে নগদান বই ডেবিট পাশে যাবে। বিবরণে কি লিখবেন, তার বিপরীত, এই যে বিক্রয়। আর পরের জাবেদাটায় কোথায় আছে, নগদান ক্রেডিটে আছে, তার মানে অবশ্যই নগদান বইয়ের ক্রেডিট পাশে যাবে। আর বিপরীত লিখবেন তার বিপরীতটা, শেষ। পরের জাবেদার দিকে খেয়াল করেন, পণ্য উত্তোলন, ভাই এখানে উত্তোলন আর ক্রয়, নগদান কোনো জায়গায় নেই, অর্থাৎ ডেবিটেও নাই ক্রেডিটেও নাই, তার মানে এটা নগদান বইতে যাবে না। আচ্ছা, এখানে আমি নগদ বলছি, আমি জাস্ট এখানে নগদ না বলে যদি বলি চেকে পণ্য বিক্রয়, একই জিনিস, নগদের জায়গায় জাস্ট কি আসবে, ব্যাংক। আমরা আগেও বলেছি আধুনিক অ্যাকাউন্টিংয়ে নগদ আর ব্যাংক একই জিনিস। তার মানে এখান থেকে একটা টেকনিক আপনি শিখতে পারেন, যে লেনদেনের জাবেদা করার পর যে কোনো এক পাশে নগদ বা ব্যাংক থাকবে, সেটা নগদান বইতে যাবে। কিন্তু কোনো একটা লেনদেনের জাবেদা করার পর যদি নগদান এবং ব্যাংক সংক্রান্ত কোনো এন্ট্রি না থাকে কোনো পাশে, সেটা নগদান বইতে যাবে না। আবার আরেকটা জিনিস আছে, কোনো একটা লেনদেনের জাবেদা করছেন, একই সাথে নগদ আর ব্যাংক একই সাথে আছে। সাপোজ আমি দেখাচ্ছি, সাপোজ এরকম হচ্ছে যে মনে করেন লেনদেনটা আমি জাস্ট 1 মিনিটে দেখাচ্ছি। সেটা হচ্ছে ধরেন আছে এইরকম যে ব্যাংকে জমা দেওয়া হলো। এখন ব্যাংকে জমা দেওয়া হলো কি হয়, বা ব্যাংকে হিসাব করা হলো, তাহলে ব্যাংকে জমা দেওয়া হলো। এখানে দেখবেন ব্যাংকে জমা দেওয়া হলো কত, 10,000 টাকা। ওকে, এখন আপনার জাবেদা কি হলো, ব্যাংকের টাকা বাড়লো, ব্যাংক ডেবিট, নগদ টাকা কমে গেল, নগদান ক্রেডিট, ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছে। দেখেন এই একটা যে লেনদেন নগদান, এই লেনদেনের কি আছে, নগদানও আছে আবার ব্যাংকও আছে, অর্থাৎ একই সাথে নগদান একবার ডেবিট আবার ক্রেডিটও হতে পারে, অথবা ব্যাংক একবার ডেবিট ক্রেডিট হতে পারে। একই লেনদেনে যদি আপনার কি হয়, নগদও থাকে ভাইয়া ব্যাংকও থাকে, দুটাই যদি থাকে, তাহলে সেটা কি নগদান বইয়ের উভয় পাশে যাবে, যেহেতু দুই পাশে, এক পাশে নগদ এক পাশে ব্যাংক। সো এজন্যই এটাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। তার মানে এই 4টা জিনিস মাথায় রাখলে আপনার নগদান বই ক্লিয়ার। জাবেদা করবেন, যে কোনো এক পাশে নগদ বা ব্যাংক থাকলে সেটা নগদান বইতে আসবে, ডেবিটে থাকলে ডেবিট, ক্রেডিটে থাকলে ক্রেডিটে। যদি উভয় পাশে থাকলে তাহলে উভয় পাশে যাবে, যেটাকে আমরা কন্ট্রা এন্ট্রি বলি। কোনো পাশেই না থাকলে সেটা নগদান বইতে আসবে না। এক টেকনিকে শেষ। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আসেন, জাবেদা ও খতিয়ান উভয়ের কাজ সম্পাদন করে কে, অবশ্যই নগদান বই। এটা আমরা জেনে গিয়েছি অলরেডি। খতিয়ান ও নগদান বইয়ের জের কোথায় স্থানান্তর করা হয়, বলেন তো। খতিয়ান এবং নগদান বইয়ের জের কোথায় স্থানান্তর করা হয়, আমরা সবাই জানি এটা রেওয়া মিলে। কারণ খতিয়ানের জেরটা আমরা কোথায় স্থানান্তর করি, আমরা সবাই জানি, বলেন তো, রেওয়া মিলে। ওকে, এরপরে যে লেনদেনটা আমরা একটু আলোচনা করব, দেখো যে নগদান বইয়ের কন্ট্রা শব্দটি, কন্ট্রা শব্দটি দ্বারা কি বোঝায়, চেকের মাধ্যমে গ্রহণ করা, ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, ব্যাংকে টাকা জমা দেন। ওকে, তাহলে অবশ্যই ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, কারণ এক্ষেত্রে জাবেদা কি হবে একটু আগে দেখালাম, ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলে উত্তোলন পক্ষ হবে না, কেন হবে না পরে আলোচনা করব। ব্যবসার জন্য উঠিয়েছেন, আপনার নগদ টাকা এসেছে, নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। দেখেন একই পাশে একই সাথে নগদ আর ব্যাংক আছে, কন্ট্রা এন্ট্রি। ব্যাংকে টাকা জমা দেওয়া একটু আগে দেখালাম, ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। সো ব্যাংক আর নগদ যদি কোনো লেনদেনে জাবেদাতে পাই, সেটাই কন্ট্রা এন্ট্রি, বা আমরা এটাকে বলি হচ্ছে নগদান বইয়ের ক্ষেত্রে বলি হচ্ছে পাল্টা দাখিলা। ওকে,
খুচরা নগদান বইয়ে তারিখের কয়টি ঘর থাকে? ভাই তারিখের জন্য কয়টা ঘর থাকে আপনারা সবাই জানেন খুচরা নগদান বইতে। এটাকে আমার বলা লাগবে? তারিখের জন্য সাধারণত একটা ঘরই তো হয়। সো এটা সঠিক উত্তর একটা। এরপরের যে লেনদেনটা সেটা হচ্ছে পেটি কুইজ বুক, অর্থ কি? অবশ্যই খুচরা নগদান বই, এটা ইংরেজি। এরপরের প্রশ্নটা হচ্ছে প্রত্যাশা ট্রেডার্সের দুগতা নগদান বই ডেবিট দিকে ব্যাংক কলামে কত টাকা? আসলে এখানে উদ্দীপকটা মিসিং হয়ে গেছে, সেজন্য এই প্রশ্নটা অযৌক্তিকভাবে আলোচনা করা। প্রত্যাখ্যাত চেক দ্বারা কোন হিসাবটি প্রভাবিত হবে? ভাই প্রত্যাখ্যাত চেক নিয়ে অনেক কথা বলেছি, যে প্রত্যাখ্যাত চেক বললেই আমরা দেনদারকে কী করব? ডেবিট করে দেব, প্রভাবিত করব। খতিয়ান হিসাব কয় প্রকারের ছক? খতিয়ান হিসাব কয় প্রকারের ছকে করা হয়? আমরা জানি সাধারণত দুই প্রকারের ছকে করা হয়, টি ছকে, আরেকটা হচ্ছে চলমান জের ছকে। ওকে, এই বিষয়গুলো আপনারা সবাই জানেন। এবার আমাদের পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করব। আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে। সো আজকের ক্লাসে যতটুকু আলোচনা করেছি আপনারা বলছেন সিএফ। সিএফ শব্দের অর্থ কী দেখেন তো? সিএফ শব্দের অর্থ কি? সিএফ মানে হচ্ছে ক্যারিড ফরওয়ার্ড, এটাকে বাংলায় বলে সম্মুখে নিত। ওকে, সিএফ মানে হচ্ছে ক্যারিড ফরওয়ার্ড, বিএফ মানে হচ্ছে ব্রাইট ফরওয়ার্ড। হ্যাঁ, আর বিডি হচ্ছে ব্যালেন্স সিডি বিডি। সিডি কথাটার অর্থ কি? ক্যারিড ডাউন। এর আগে প্রশ্নটা কি আছে? ওকে, সিডি শব্দের কথাটির অর্থ হচ্ছে ক্যারিড ডাউন। ক্যারিড ডাউন, সিডি শব্দের অর্থ হচ্ছে ক্যারিড ডাউন। ওকে, ক্যারিড ডাউন মানে হচ্ছে কি? কোথায় নিত? নিচে আনিত। এটা হবে নিচে আনিত, ক্যারিড ডাউন। সিডিটা আমরা নিচে নিয়ে আসি, সেজন্য এই বাংলা অর্থটা একটু মনে রাখবেন। এরপর সিএফ। সিএফ মানে কি বলেন তো? সিএফ মানে হচ্ছে ক্যারিড ফরওয়ার্ড, ওই যে আগের মতো। সিএফ মানে হচ্ছে ক্যারিড ফরওয়ার্ড। সঠিক উত্তর কোথায় আছে? এই যে এখানে আছে, ক্যারিড ফরওয়ার্ড। 50 নাম। বিএফ মানে হচ্ছে কি বলেন? বিএফ মানে তো আপনারা আমার চেয়ে ভালো জানবেন। ওকে, এটা না জানলে আর কি জানবেন? স্যার পৃথিবীতে আর কিছু না জানি, অন্তত এটার মিনিংটা জানবো। হ্যাঁ, বিএফ মানে বলেন তো? কে কে আছেন লাইভে? আপনারা একটু কমেন্ট করেন তো, বিএফ মানে কি? বিএফ মানে কি? বেস্ট ফ্রেন্ড না বয়ফ্রেন্ড? বলেন। আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে। আমি শেষমেশ আপনাদেরকে আসলে দুঃখ দিতে চাই না। আপনারা বলেন, আপনাদের পছন্দের একটা শব্দ সবারই, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে বললাম আর কি। হ্যাঁ, সবার পছন্দের একটা শব্দ, সেই শব্দটা মানে কি? ব্রিং ফরওয়ার্ড। আচ্ছা, বিএফ এর বাংলা বলি। বাংলা শুনলে একটু অবাক হবেন, বাংলাটা কি হবে? পিছন থেকে আনিত। হ্যাঁ, মানে পিছন থেকে সামনে নিয়ে আসছেন আর কি। আমাদের আলোচনা প্রায় শেষ। আপনাদের ক্লাসটা যতটুকু করেছি আমি আশা করব আপনারা বুঝতে পেরেছেন। তাহলে বিএফ এর বাংলা হচ্ছে কি? পেছন থেকে আনিত। ওকে, এটা তো বললামই। ডেবিট ব্যালেন্স সাধারণত নির্দেশ করে কি? ডেবিট ব্যালেন্স আমরা জানি ব্যয় আর সম্পদ, সব সম্পদ আর ব্যয়। তাহলে এখানে কোনটা আছে? সম্পদ। সো আমাদের লাস্ট প্রশ্ন মেবি এটা। খতিয়ানের আধুনিক বা চলমান যে ছকে মোট ঘরের সংখ্যা কয়টা? 7টা। এটা কি আপনারা জানেন? ওই যে এইরকম আর কি, তারিখ, তারপর হচ্ছে বিবরণ, জাবেদা পৃষ্ঠা নং, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এরপরে জের হচ্ছে দুইটা ডেবিট জের, ক্রেডিট জের। এইদিকে হচ্ছে কি হিসাবের কোড নং লেখা থাকে, আর উপরে হচ্ছে হিসাবটা লেখা থাকে। এই হচ্ছে চলমান জের ছকের সংখ্যা। আমাদের মোটামুটি যতটুকু আলোচনা করেছি, আমি আশা করব এই আলোচনাটুকু যাতে সবার মাথায় থাকে। যারা ক্লাসটা দুর্ভাগ্যবশত করতে পারেন নাই, আমি বলবোই দুর্ভাগ্য, কারণ এই টাইপের ক্লাস আপনি টাকা দিয়েও পাবেন না। তো আপনারা যদি ধরেন
এই ক্লাসগুলো মোটামুটি কন্টিনিউ করেন, আপনাদের পরীক্ষার জন্য লাগবে না। আর একটা রিকোয়েস্ট করবো যে ওই যে উল্টাপাল্টা গ্রুপে না ঘুরে আপনারা এই বেসিক বা অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো করবেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। এখানে যারা মেন্টর আছে, যারা পড়াচ্ছেন, আমার দীর্ঘ 14 থেকে 15 বছরের অভিজ্ঞতা আছে অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট পড়ানোর। তো সেই বিষয়গুলোকে আপনারা অবশ্যই গুরুত্ব দিবেন। আমি যে সাজেশনটা দিব সেটা ফলো করবেন, ক্লাসে উপস্থিত থাকবেন, বন্ধুবান্ধবদেরকে মেনশন করে দিবেন, ক্লাসটা নিয়মিত করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।